পারতেই হবে রতি, তোকে পারতেই হবে। জঘন্য নোংরা কাজ বই করতে পারবো না। জঘন্য নোংরা কাজ হলেও তোকে এই কাজ করতে হবে। কেনে কেনে সাহেব, কেনে কে তুমি পরস্পরের দেবতার গায়ে কালি ছিটাই দিতে চাইছো? কারণ পরস্পরের দেবতা সে নয়, পরস্পরের দেবতা হবো আমি। মানুষকে দেবতা হতে হয় গো। দেবতার মতো মানুষের খেতি করে কখনো দেবতা হওয়া যায় না। যাই যাই যাই, আর আমি সেই পরস্পরের একমাত্র দেবতাই হব। কখনো না। তুমি আমাকে এত এত টাকা দিলে, গয়না দিলেও ওই কিছুতেই ওই মানুষের মতো, ভগবানের মতো মানুষটাকে আমি কিছুতেই দানব বানাতে পারবো না। টাকায় নয় রতি, গয়নায় নয়। তুই এ কাজ করবি আমাকে ভালোবেসে ওই দেবতাটার নামে কয়েকটা মিথ্যে কথা বলতে পারবি না? বল রতি, আমাকে ভালোবেসে তুই আমাকে দেবতা বানাবি না? তুমি কি বলছো মিত্তি সাহেব? ভালোবাসার কথা বলছি রে রতি, ভালোবাসার কথা বলছি। আমি তোকে ভালোবাসি, বড্ড ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। আবার বলো মিত্তি সাহেব, তুমি কি বললে? এই কথাটা তুমি আবার বলো। তোকে যে আমি ভালোবাসি রে রতি, আর তুই আমাকে ভালোবাসিস না? বুকটা চিরে যদি আমি দেখাতে পারতাম তাহলে দেখতে এই প্রাণে শুধু তোমার মুখের ছবি জ্বলজ্বল করছে গো। সেই আমি যদি পরস্পরের দেবতা হতে না পারি তাহলে বিষ খেয়ে আমি নিজেকে শেষ করে দেবো। মই তাই সহ্য করতে পারবো না গো, মই তাই সহ্য করতে পারবো না। তোমার বউ হজ্জব্য, তোমার বউ হজ্জব্য আমি লই, সেই জন্য অন্য কেউ আছে। মরি তুমি শুধু তোমার বাধা মেয়ে ছেলে করে রেখো, আর মোর বাপটারে মাসে মাসে কটা টাকা দিও, খাবার টাকা, কাপড় কেনার টাকা। এইভাবে তুই বলিস না তুই, আমার যে বড় কষ্ট হয়। তুই যা বলবি তাই হবে। বিয়ে যদি বংশমর্যাদার খাতিরে কাউকে করতেই হয় তাহলে সে শুধু আমার পদবিটাই পাবে, আর তুই শুধু পাবি আমার জীবন যৌবন সব। তাহলে যা যা বলবি আছে তো? আছে গো আছে, সবই মগজে লেখা হয়ে গেছে। তাহলে আজই শুরু হচ্ছে পরস্পরের নতুন দেবতার অভিষেক। আর সেই অভিষেকে এই মিত্রদের এই গুপ্ত বৃন্দাবনে বসুক রাতের মাই বেলাটিন সইল, কিসের খবর আইলো? রাজা মজায় একটি বালিকা চাইলো। কোন বালিকা চাইলো? রতি বালিকা চাইলো। নিয়ে যাও বালিকাকে। আয় বালিকা আয়। আজ কিন্তু আমার গানের সঙ্গে তোমাকে নাচতেই হবে রতি সুন্দরী। ওপরে হাজার বাতির ঝড় আর নিচে ভেলভেটের কার্পেট। আর উঠেছে, ফুল ফুটেছে কদম তলাইকে। রতি নাচছে, রাজা নাচছে, রতি নাচছে, রাজা নাচছে। রাজা বলেছে রতি সুন্দরী, শশী আমাকে রাজা বলেছে। আজ তো তোমাকে নাচতেই হবে, এর পরেও কি তুমি নাচবে না? নাচবো গো বাবু, নাচবো। আজ মরণ নাচবে রতি বান্তি। যত আগুন এই পেরানে আছে সব ঠেলে সে নাচবে। ছুঁই আগুন দেখি ওই তোর শরীরে। দাও জ্বালাসি আমার, তাই মরি রে। গাও রতি গাও, এবার তুমি গাও। নাচে গানে আজকের মেহফিল তুমি পূর্ণ করে দাও। জাফরানি রঙে পড়িল রে তোর পাশাতে। জাফরানি রঙে পড়িল রে তোর পাশাতে। জাগলো অন্তর তুফানি, আকাশের আসমানি। জাফরানি রঙে
ওই মুখ পুড়িয়ে দেওয়ার অবস্থাটা পাকাপাকি হয়ে গেছে। কি করে সেটা আপনি বুঝে গেলেন? আরে কোথায় বলে কাজ ছেড়ে বসি আর শত্রু মেরে হাসি। তোমার ওই হাসি মুখ দেখেই বুঝেছি বাবা, এই অতিলটি রাজি হয়েছে। এবার আমাদের মতোই সভ্য মানুষের ওই শিরচত্বর অরণ্য ধ্বংস হবে। শালা খচ্চর বুড়ো সব বুঝে নিয়েছে। আমিও বুঝে গেছি। বাকি সব করে রব। রাত্রি পুয়া এলো। কথা ফাঁস করলে তোমার জীব আমি টেনে ছেড়ে নেবো শশী। আর মুখ বন্ধ রাখলে পরশপুর থানায় যে কনস্টেবলের খালি পদটা পড়ে আছে, ওটাই তোমার চাকরি হবে। ও মা, এ কি কথা বলছো গো? শশী হবে পুলিশ? হ্যাঁ, আমি পুলিশ হবো। আমি পুলিশ হবো। এই আজ যাও, মেরে মাথা ফাটিয়ে দেবো, সারা গাড়ো দিয়ে ভরে দেবো। হ্যাঁ, আমি পুলিশ। আমি পুলিশ। লেফট রাইট লেফট। আপনিও দমদার গ্রুপ, তাহলে এখন গেট আউট অ্যান্ড গেট আউট। এই যে কথা বলতে আর বাবাজি, এই ভাইপোর হারমে এই কোনো প্রশিক্ষণ থাকলে তাকে তাকে হারমে যতই বলা উচিত। তবুও ওই পরস্পরে অরণ্য দহনের প্রাণটা একটু শুনতে পেলে বড় তৃপ্তি নিয়ে বাড়ি ফিরতাম। সেই প্ল্যানটা তো আমি আপনাকে শোনাতেই চাই। কথাই বলে 3 হাঁটু যার বুদ্ধি নেবে তার। রতি রানী, তোমার সঙ্গে রতি রঙে মেতে ওঠার জন্য তুমি একটু সবুর করো, আর কয়েক মিনিট পরেই আমি আসছি। কেমন? আসুন দামোদর খুড়ো, আমরা পাশের ঘরে যাই। একেবারে গলে গলে যায়, গলে গলে যায়। বুঝতে পারছি পরস্পরে মোদের দেবতার মতো মানুষটারে দানব বানাতে হবে, পাপ লাগবে, কিন্তু কোনো উপায় নাই। আমি যে মৃত্যু সাহেবকে আমার প্রাণ দিয়ে ভালোবেসেছি, সেও ভালোবেসেছি, বড় ভালোবেসেছে। ভুল করছিস তুই। কে ভোলা? তুই কেন এখানে এসেছিস? যা, মৃত্যু সাহেব জানতে পারলে তোর পিঠের ছাল তুলে নিবে। পালা তো পালা। তো মই রাজি, তোকেও মোর সাথে যেতে হবে। ওরে বুদ্ধু ভোলা, পাগল পাড়া কেনে করছিস? আমি তো তোকে বলেছি মই তোকে ভালোবাসি না, মই ভালোবাসি ওই মৃত্যু সাহেবকে। কিন্তু ও তো শয়তান, ও তোকে চিট করে ফেলে দেবে। খবরদার ভোলা, আর একটা কথা বললে তোর জীব মই টেনে ছিঁড়ে নিব। খুন করতে চাস? মৃত্যু সাহেবের জন্য মই সব করতে পারি, দিতে পারি নিজের জীবন যৌবন সব কিছু। সত্যি? এ তুই কি বলছিস? হ্যাঁ, দানবের দেবতা মনে করিস? মই পরস্পর দেবতারে দানব বানাবো, আর মোর দানবে বানাবো দেবতা। আমি তার সাথে তাকে নিয়ে আনন্দ করবো, গাইবো, বলবো জাফরানির আকাশে পড়িল রে তো বাবাতে, জাগলো বন্ধ তুফান, আকাশের রং আসমানি। লা 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 আজ দোল পূর্ণিমা। একদিন চাটুজ্জে বাড়ির ঠাকুর দলানে দোল পূর্ণিমায় রাধা কৃষ্ণের মূর্তির সামনে সন্ধে থেকে নাচে গানে দোল উৎসব শুরু হতো। সেই ট্র্যাডিশন আজ আমি বন্ধ করতে পারিনি। চাটুজ্জে বাড়ি নামেই তাল পুকুর, কিন্তু ঘটি ডুবে না। তবু এই দোল উৎসব আমি বন্ধ করতে পারিনি। 1টা বছর আগে এই পরস্পরের একটা ছেলে গান গেয়ে দোল উৎসবের সব অভাব পূর্ণ করে দিত। তুমি থামবে? বনলতার নাচের সঙ্গে গান গাইবার মানুষের অভাব হবে না। দিদির নাচের সঙ্গে কে গান গাইবে না? কেন হেমন্তদা? হেমন্ত, ওই মিত্রি বাড়ির বড় ছেলে হেমন্ত গান গাইবে। হ্যাঁ, হেমন্তই গান গাইবে, ভারী মিষ্টি গলা তার।
কিন্তু হেমন্ত কি আসবে? সে এখন অত্যন্ত ধনী, আর এই চাটুচ্চ পরিবার, গরিবের কুটির, এই গরিবের ঘরের দোল উৎসবের কথা তার কি মনে থাকবে? দরিদ্রের কুঠিরে তোমার মেয়ে বনলতা যে বাস করে গো, তাই তাকে মনে না রেখে কি উপায় আছে? বনলতার গানের সঙ্গে ও হেমন্ত গান গাইতে আসবেই আসবে। লাখ কথার এক কথা বলেছেন কাকিমা। এসো হেমন্ত এসে গেছে। এসো বাবা এসো, সুরের নৈবেদ্য দিয়ে এই চাটুচ্চ বাড়ির দোল উৎসব তুমি সম্পূর্ণ করো। কই আমার মা বনলতা কোথায়? তোমার এমএ পড়া মেয়ের ফল কোটা এখনো শেষ হলো না। কখন থেকে বলছি তৈরি হয় না, তৈরি হয় না, আমার কথা কানেই যাচ্ছে না। দেখি দেখি তার ফল কোটা শেষ হলো কিনা। বনলতা, এই বনলতা। তুই যখন জন্মায় ঠিক সেদিনই ঠাকুরের স্বপ্ন পেয়েছিলে তুমি, তাই না? হ্যাঁ বিজয়, সেদিনই রাধা গোবিন্দ আবার স্বপ্ন দিয়েছিলেন। আশ্চর্য সেই স্বপ্ন। কি স্বপ্ন দিয়েছিলেন রাধা গোবিন্দ? সে স্বপ্নের কথা কি সবাইকে বলতে আছে? চুপ বিজয়, হেমন্ত দেখি আমাদের পর। আচ্ছা কাকা বাবু, বনলতা যেদিন জন্মাই রাধা গোবিন্দই সেদিনই আপনাকে স্বপ্ন দিয়েছিলেন? হ্যাঁ বাবা হেমন্ত, বনলতা জন্মেছিল ওই দোল পূর্ণিমার দিন ভোরে। ও, আজ তাহলে বনলতার জন্মদিন? হ্যাঁ বাবা, সময় তখন 4টে। বাড়ির পেটা ঘড়ি ঢং ঢং সেই 4টে শব্দ আজ আমার কানে লেগে আছে। তার কিছুক্ষণ আগে আমার চোখ তন্দায় জড়িয়ে গেছিল। হঠাৎ শব্দে দেখলাম বাড়িতে দোল উৎসব শুরু হয়ে গেছে। চারদিকে লোকজন থই থই করছে। আবিরে আবিরে গোলাপি দেখলাম ছোট্ট একটা মেয়ে দূরে শাড়ি পরে সোজা চলে গেলেন রাধা গোবিন্দের মূর্তির সামনে। তারপর সে কি নৃত্য, নর নারী রূপ ধারণ করে সেই বাচ্চা মেয়ের নাচের তালে তালে হাত ঘুরাচ্ছে। তারপর মার চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। শুনলাম আমার মেয়ে হয়েছে, আর সেই মেয়ে আজকের বনলতা। সবই ঠাকুরের লীলা। না যাই আর একটু আবির যদি পাই, ওই ঠাকুর দালানে ছড়িয়ে দিয়ে এই চাটুচ্চ বাড়ির দোল উৎসব যতটুকু রঙিন করা যায় আমি সাধ্যমতো চেষ্টা করি। সাধ্যমতো। স্বর্গের রাধা কৃষ্ণ আজ মূর্তি রাধা কৃষ্ণের নাচ গান উপভোগ করবেন, কিন্তু কৃষ্ণ তো রেডি, কিন্তু আমাদের রাধারই তো পাত্তা নেই। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে হাতে নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির ভেদ। এই যে পাগলা সতী, এখন আমি পাগল নই, আমি এখন কনস্টেবল। হেমন্তদা, হেমন্তদা করছো তুমি কি? আজ তুমি কলির কেষ্ট রাধা লতা দি। দাদা শোনে রাখো, সচে বলিস হেমন্ত দা কলির কেষ্ট হলো, আমার দিদি কিন্তু রাধা নয়, সে দুর্গা। আর দিদির মহাদেব পড়ে থাকে ওই পরশপুর বাগদি পাড়ায়। রাগ করলে তো আর হবে না দাদা, আমি সবই শুনেছি, দিদি বাগদত্তা। চুপ কর বিজয়। বিনয়, কি হচ্ছে কি? বিজয় আমাদের থেকে বয়স অনেকটা ছোট, অনেক আদরের, তাই ওর কোথায় রাগ করতে নেই। তাছাড়া বিজয় আমার বাবার ঠাকুমা আমার ছোট পিচির 5 বছর বয়সে তার উপর রাগ করে তাকে বাড়ির পোষা বিড়ালের বাগদত্তা করেছিল। আমি কিন্তু কোনো উড়ো বিড়ালকে পিসেমশাই বলিনি ভাই। আমার পিসেমশাই ছিলেন জদরেল ডাক্তার বিনোদ বিহারী বসু। কিন্তু কোনো বিড়ালের বাগদত্তা হয়নি হেমন্ত দা, বাগদত্তা হয়েছে বাঘের, সেটা মনে রাখবেন। আমি সেই সার্কাসের রিং মাস্টার বিজয়। হ্যাঁ, আমি সেই সার্কাসের রিং মাস্টার, যার একটা বৈদ্যুতিক চাবুকে বাঘও কিন্তু বিড়ালের মতোই খেলাধুলা করে। লাজ্জাবটাই সুন্দর বলে হেমন্ত দা, অরণ্য বিশাল, সেখানে কোনো রিমও নেই আর মাস্টারও নেই। আজ আমি তোকে আবার ঝগড়া করে। আজ হোলিতে, আজ কোনো ঝগড়া নয়, আজ শুধু লাল আবির মেঘে টমেটো হওয়া দিন, সাদা ফুলকপি থাকার দিন নয়। এই শশী, চুপ, একদম চুপ। যাও যাও এখান থেকে। আজ শুধু হাসি গান, ভরে নাও প্রাণ।
কিন্তু কোথায় আমাদের নায়িকা? সে কৈলাসে না বৃন্দাবনে? আজিয়ে বৃন্দাবনে আবির সেজেছে কোণে, তার চরণে চরণে বৃন্দাবনে আজিয়ে বৃন্দাবনে আজিয়ে বৃন্দাবনে 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 বৃন্দাবনে। বাহ 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 বাহ, চাটুজ্জে বাড়ি দেখছি বেশ আনন্দ উৎসব হচ্ছে, কিন্তু এসব তো বন্ধ করতে হবে। আপনি কি এসব বন্ধ করুন? বিনয়, কি হয়েছে অনন্দা? আমাকে সব খুলে বলুন। বলছি, বাবাকে ডাকো বনলতা, সব বলছি। কিন্তু ব্যাপারটা কি সেটা বলবেন তো আলাদা? আরে বলছি বলছি, তার আগে বিজয় তুমি এখান থেকে যাও। হ্যাঁ বিজয়, তুই এখান থেকে যা ভাই। বেশ, তুই যখন বলছিস দিদি বিজয়। আমি যাচ্ছি। আশ্চর্য, বাড়ি বয়ে যে অপমান করতে এসেছে। বিনয়, যে নয় যিনি, আর এসেছে নয় এসেছেন। কিন্তু বলবো তো, আজকে এই আনন্দের দিনে যখন আমরা সবাই মিলে এই উৎসবে সামিল হয়েছি, তখন হঠাৎ করে এসে সেই আনন্দটাকে ভেঙে দেওয়ার কারণটা কি, সে প্রশ্ন আমরা নিশ্চয়ই আনন্দকে করতেই পারি। সে প্রশ্ন আমাকে না করে করো চাটুজ্জে খুঁড়োতে। আমি এমন পাগল নই যে অকারণে চাটুজ্জে বাড়ির দোল উৎসব এসে চেঁচামেচি করে যাবো। তবে তবে কেন এসেছো? আমরা কি ক্ষতি করেছি যার জন্য এখানে এসে অশান্তি করছো, চাটুজ্জে বংশের আঘাত করছো? চাটুজ্জে বাড়ির বংশমর্যাদা, চাটুজ্জে বাড়ি এখন আছে বলছো? অনন্দা, এ আপনি কি বলছেন? চাটুজ্জে বাড়ির বংশ ছিল আর এখনো তাই আছে। না, এখন এ বাড়ি আর চাটুজ্জে বংশের নেই। এ তুমি কি বলছো অনন্ত? আমি বিশ্বাস করি না। চাটুজ্জে খুঁড়ো কথায় তিনি এসে বলুন এ বাড়ি চাটুজ্জে বংশের আছে কি নেই। তার মানে এই বাড়ি আমাদের নেই? হ্যাঁ, এখনো তোমাদেরই আছে, তবে সেটা আমার মতো তুচ্ছ এক মহাজনের দয়ায়। অনন্দা, একথা শুনে যে আমি বিশ্বাস করতে পারছি না। আর তা যদি সত্যি হয়, তাহলে সে কথা চিৎকার করে বলতে আপনার এতটুকু বিবেকে বাঁচছে না? পরস্পরের গৌরব যে চাটুজ্জে বাড়ির সঙ্গে মিশে আছে, সে কথাকে আপনি ভুলে গেলেন। বংশের মর্যাদা নিয়ে চর্চা করতে খারাপ লাগে না, কিন্তু তার বংশটা যার দিকে যায় তার কাছে সব ন্যাকামো ছাড়া আর কিছুই নয়। অনন্দা, আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না, আপনি কষ্ট করে আমাকে বলুন সব। তবে শোনো, আজ 6 বছর হয়ে গেল তোমাদের এ বাড়ি তোমার বাবা আমার কাছে বন্ধক দিয়ে 20,000 টাকা নিয়েছিলেন, অনন্দা! তার একটা পয়সা আমি এখনো পাইনি। এই মিথ্যে, এই মিথ্যে আমি বিশ্বাস করি না, এই সম্পূর্ণ মিথ্যে। সত্য মোহিনী, সত্য, ধ্রুবতারার মতো সত্য। বাবা, বাবা, তুমি 6 বছর আগে এ বাড়ি 20,000 টাকার বিনিময়ে বন্ধক রেখেছিলে অনন্যার কাছে। হ্যাঁ বাবা, মাছের ব্যবসার সাবানের ব্যবসা করতে গিয়ে আমার 20,000 টাকার বেশি লোকসান হয়ে গিয়েছিল। সেই ধার দেনাও কম নয়। তুই বিশ্বাস কর বাবা, তুই বিশ্বাস কর, তোদের একটু সুখে রাখার জন্য আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, আমি ব্যর্থ হয়েছি। সে কথা ভুলে গিয়ে লোকের একটারি টাকা গিলে আপনি দিব্যি দোল উৎসব করছেন। এটুকু না করলে যে পূর্বপুরুষেরা ভাই অভিশাপ দেবে অনল, লোকে বলবে এই চাটুজ্জে বংশ শেষ হয়ে গেছে, আর এই পরস্পরের লোকেরা এই চাটুজ্জে পরিবারের গায়ে কালি ছিটাবে অনল। তাই ধারটা না করে এই আয়োজনটুকু আমাকে করতে হয়েছে। মূর্তির পেছনের খড় বেরিয়ে পড়েছে, মুখে তবু রং ঘষা চায়। না না, হয় টাকা ফেরত দিন, নয় কবে বাড়ি ছাড়বেন বলুন। এ কথা তুমি বলতে পারছো বাবা অনন? তুমি তো জানো যে তোমার স্বর্গগতা মা একদিন এই রাধা গোবিন্দের মূর্তির সামনে দাঁড়িয়ে বনলতাকে তোমার ছোট ভাইয়ের বউ করবেন। কথা দোহাই মা দোহাই, এই মাথা গোজা খাইতে টিকি রাখার জন্য তুমি আর নিচে নেমো না। 100 বার অরণের মতো পশুর সঙ্গে আবার বাগদত্ত। কথাটা আমাদের মধ্যে হচ্ছে, অতি বড় বন্ধ হলো। তুমি একজন তৃতীয় ব্যক্তি, আই মিন থার্ড পারসন, কে পশু আর কে পশুপতি সেটা বিচার এখানে না করলেও চলবে। দরদ
দেখছি একেবারে উতলে উঠেছে। না ভাই বিনয়, বললো তো ঠিকই বলেছে। অরণ্যকে পশু বলাটা আমার ঠিক উচিত হয়নি, কারণ অরণ্য একদিন আমার বন্ধু ছিল, খেলার সাথী ছিল। কিন্তু কি করব, অরণ্যের সেই পায়ে পায়ে নরকে নেমে যাওয়ার ঘটনাগুলো যে আমি কিছুতেই ভুলতে পারি না। বাগদিদের অসহায় মেয়ে রতিকে দর্শন করে ইলোপ করে দেওয়ার ঘটনাটা, সেসব প্রমাণ হয়নি, কেউ প্রমাণ করতে পারেনি। রামের মতো দাদা আপনি ভাইয়ের পাপ চাদরে ঢাকা দিয়ে আর কত ঢাকবেন? প্লিজ হেমন্ত, প্লিজ দয়া করে সেই নোংরা কথাগুলো নিয়ে তুমি আর দোল খেলো না। সরি, দোল খেলো আই এম ভেরি সরি। আহা, ওসব দুর্বলতায় চাপ দিয়ে আমায় কাবু করা যাবে না। টাকা আমার চাই। এই যে আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন চাটুর্য করো? আজ আর কোনো কথাই ভুলবো না, ফয়সালা না করে একটি পাও নড়বো না। বলুন, টাকা দিতে পারবেন না বাড়ির দখল নেব? 20,000 টাকার জন্য চাটুর্য বাড়ির দোল উৎসব আমি বন্ধ হতে দেবো না অনন্দা। মৃত্যুদের বংশমর্যাদাও কিছু কম নয়, তাই বংশমর্যাদার কি মূল্য সেটা তারাও বোঝে। আমি আপনাকে স্ট্যাম্প কাগজ আনিয়ে এখানে লিখে দিচ্ছি, কাল সূর্যাস্তের পূর্বেই গুনে গুনে আপনাকে 20,000 টাকা দিয়ে এই চাটুর্য বাড়ির দলিল আমি ফেরত নিয়ে আসবো। স্ট্যাম্প কাগজ তোমাকে আনতে হবে না হেমন্ত, ওটা আমার সঙ্গেই থাকে। তাহলে কথা কুটি লিখে দিয়ে সই করে দাও। তাহলে দিন, স্ট্যাম্প কাগজ দিন। এই না হলো হেমন্ত মিত্র, থেচিয়ার পর হেমন্ত মিত্র, হিমিক ফোরে, থেচিয়ার পর হেমন্ত মিত্র, হিমিক ফোরে। একেই বলে রাজার হৃদয়। মনে হয় রাধা গোবিন্দ এই হেমন্তের মধ্যে দিয়ে দেখা দিলেন। দাঁড়াও হেমন্ত, বংশের মান, বংশের সন্তান কি তা বাঁচাতে হয়, কারো দয়াতে তা বাঁচা না। অনন্দা, অনন্দা এই নে, এই সোনার হাটটা ধরুন। হাটটা ঠাকুমা আমার বিয়ের জন্য রেখেছিল, বুঝিনি তার আগে তার চেয়ে বড় কাজে এটা প্রয়োজন হবে। 2-3 ভরি সোনা আছে, পড়ালে সেটাকে দিয়ে মাপিয়ে নেবেন, আর বাকি টাকাটার জন্য আমি আপনার কাছে মাত্র 3 মাসে ভিক্ষা চাইছি। দয়া করে এই চাটুর্য বাড়ির মনে রাখার জন্য আপনি আমাকে 3 মাস ভিক্ষা দিন অনন্দা। আপনি আমাকে 3 মাস ভিক্ষা দিন। আমি একটা প্রস্তাব দিচ্ছিলাম, তাতে যে চাটুর্য বাড়িটাও রক্ষা পেত আর ঠাকুমার দেওয়া হাটটাও রক্ষা পেত। বলো বাবা, বলো তোমার কি প্রস্তাব, বলো। তাহলে বলছি কাকিমা, বাবা মারা যাওয়ার আগে তার মৃত্যু সজ্জায় আমাদের ওই শৈল নদীর পাড়ে যে বড় জমিটা আছে, সেখানে শ্রীকৃষ্ণের মন্দির করবে বলে আমাকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিল। মন্দিরের কাজ শুরু হয়ে গেছে। এখন চাটুর্য গুরু, আপনি যদি কথা দেন যে ওই মন্দিরের ইষ্ট দেবতার নিত্য সেবার ভার আপনি নেবেন, তাহলে আমার দেওয়া টাকাটা আর বনলতার কাছে দয়ার দান বলে মনে হবে না। আরে আরে, তুমি চুপ করে আছো কেন? এ তো অতি উত্তম প্রস্তাব। আমি তোমায় বলে যাচ্ছি, এই রাধা মাধবের ইচ্ছায় হেমন্তের প্রস্তাবটা তোমরা সবাই মেনে নাও গো, তোমরা সবাই মেনে নাও, তোমরা সবাই মেনে নাও। হয় না, হতে পারে না। তোমাদের ইষ্ট দেবতার নিত্য সেবা করবে আমার বাবা জয় নারায়ণ চাটুর্যে। মৃত্যুর বাড়িতে পুরোহিতের চাকরি করবে পুরোহিতে। না হেমন্ত, না। আমার বাবার যে উঁচু মাথাটা দেখছো, সেটা উঁচু দেখার জন্য আমি একটা একটা করে আমার বাবা থেকে সমস্ত গয়না খুলে দেবো। তারপর যদি দেখি আমার বাবার উঁচু মাথাটা উঁচু রাখা গেল না, তখন ওই রাধা কৃষ্ণের ছাতা মুক্তি দিয়ে আমি মাথাটাকে চুরমার করে দেবো। বাবা, আমি তোমাদের পুরোহিতের চাকরি করতে দেব না, কিছুতেই না। দরকার হলে আমি এই পড়া বন্ধ করে দেবো, আমি চাকরি করবো, আমি ক্লিপ নিয়ে টেনে এই কামরা থেকে ওকে ঘুরে বেড়াবো। তবু তোমাকে পুরোহিতের কাজ করতে আমি দেব না বাবা, আমি পুরোহিতের চাকরি করতে দেব না। আমি তোকে কি বলি বল, তোমাকে কিছু বলার দরকার নেই। অনন্দা, ওই হাড়টা আপনি নিয়ে যান, আর বাকি টাকাটার কথা ওই স্ট্যাম্প পেপারে লিখে আমি সই করে দিচ্ছি। কোন কোন মানুষের মুখের কথা স্ট্যাম্প কাগজের চেয়ে অনেক বড়, সেটা আজ বুঝলাম। বড় বউ ঠিকই বলে, আমাকে টাকা জমানোর নেশাই পেয়েছে। এ নেশা মদের চেয়েও ভয়ঙ্কর। না হয় আমার খুব ইচ্ছে করছে এই হাতটা তোমাকে ফিরিয়ে দিই, কিন্তু না, তা আমি পারবো না। টাকা আমি বড় ভালোবাসি, টাকা আমি বড় ভালোবাসি। আমি আসি।
মা বনলতা, বাবা। তোর এই ঋণ এই চাটুর্য বংশ শুধবে কি করে? বাবা তুমি শুধু আমাকে আশীর্বাদ করো বাবা। বুদ্ধদেব যখন সন্ন্যাসী হয়ে কপিলাবস্তুতে ফিরে এসেছিলেন, তখন পিতা শুদ্ধোধন তাকে প্রণাম করেছিল। তাই আজ তোকে আশীর্বাদ নয় দেব, আশীর্বাদ নয়, আজ তোকে আমার প্রণাম জানাই। তুমি কি বলে গেলে বাবা? এ তো শিক্ষা আমি তোমার কাছেই পেয়েছি। তুমি তো শিখিয়েছো আত্মসম্মানের জন্য সব কিছুকে ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আত্মসম্মানকে ছাড়া যায় না। আমি কিন্তু সম্মান দিয়ে তোমার বন্ধু হতে চেয়েছিলাম বনলতা। বন্ধুই আছো, আমি তোমার পাশে দাঁড়াতে তুমি তো চেয়েছিলাম। আমার পাশেই আছো। আমি তোমার চলার পথে যষ্টি হতে চেয়েছিলাম। আমি তো বন্ধু হতে চাইনি বনলতা, অনেক রাত হলো। তুমি বাড়ি যাও হেমন্ত, যাচ্ছি। বাড়ি যাও। যাচ্ছি বনলতা, তবে যাবার আগে বলে যাচ্ছি, কি? মাকুড়সার চেষ্টার গল্পটা আমি কিন্তু পড়েছি, তাই আমি বারে বারে ফেলবো দুয়ার। দুয়ার আর যদি না খুলে? সে কথা ভবিষ্যতে বলে দেবে। আমি চলি চলি। ভবিষ্যতের কথা ভবিষ্যতেই তোলা থাক। বিনয়, বিজয়। দিদি, তোদের কি সব কথা হয়ে গেছে? আরে হ্যাঁ, আমাদের সব কথা মানে? আমার কথা কিন্তু শেষ হয়নি। কি কথা তোমার মা? কথাটা হচ্ছে হেমন্তর মতো সুপাত্র নিচে আসতে চাইছে, আর তুই হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিচ্ছিস। কি বলছো মা? মা নয়, আমি বলছি দিদি। কি বলছিস তোরা? বল, কি বলতে চাইছিস? ভালোবাসি দিদি। হেমন্ত কতটা আমাকে ভালোবাসে সেটা হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু হেমন্তর পয়সাতে তোরা যে অনেক বেশি ভালোবেসে ফেলেছিস সেটা আমার বুঝতে এতটুকু অসুবিধা হয়। আসলে আমি জানি ওই কোন কালে ওই মাতার লোকটাকে তুই বাগদত্তা হয়েছিলি, আর সেই কথা তুই আজও ভুলতে পারছিস না। তুমিও তো ভুলতে পারোনি মা। যখন বাড়িটা হাতছাড়া হতে বসছিল তখন তো চট করে তোমার ছেলের সেই কথাটা মনে পড়ে গেল, তাই না? একটা সত্যি কথা বলবি দিদি, সত্যি রে? তুই কি এখনো অরণ্যদাকে ভালোবাসিস? না, 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 ভালোবাসি না, আমি ভালোবাসি না, আমি অরণ্যকে ভালোবাসি না। আমি তাকে ঘৃণা করি, আমি তাকে আজও ঘৃণা করি, আমি ঘৃণা করি, আমি আজও তাকে ঘৃণা করি। আমি ঘৃণা করি অরণ্যকে। নিস্তার নেই, আজ অরণ্য গাঙ্গুলি নিস্তার নেই। আরে দিন তো বড় বাবু, একবার আগা বস্তারা পেনিয়া দিন তো। ওই রচ্ছট্ট আমার পিন্ডিতে একেবারে চটকে দিল। আপনার কর্মচারী মদনকে কাল কখন মেরেছে বললেন? আগে কাল সন্ধ্যেবেলা এ হোলির দিন ছিল, আর ছেলে মেয়েদের নিয়ে আবিটাবির কিনে মদন বাড়ি ফিরছিল, আর রাস্তায় ধরে নির্দমে মেরেছে। আপনি তো নিজের চোখে দেখলেন বড় বাবু, মদনের কি হাল করেছিল অরণ্য। কেন মারলো তা তো মদন কিছুই বলতে পারে। আরে মারের চোটে মুখ ফুলে বাতাবি লেবু, আরে কথা বলবে কি করে? এই তাছাড়া ওই অরণ্য গাঙ্গুলি এই পরস্পরের কাউকে কি কারণে মারে, আর ও কারণেই দুবনার একটা পেনিয়ে দেয়। গায়েও মানুষ নেই, আর রাজারও শাসন নেই। শাসন আছে কি নেই তা নিজের চোখে দেখতে পাবো। শশী কনস্টেবলকে বাড়ির ভিতরে পাঠিয়েছি, একবার ধরে নিয়ে আসুক, তারপর দেখা। আচ্ছা নেই স্যার, নেই, অরণ্য গাঙ্গুলি বাড়িতে নেই। তাই আমি তার দাদা অরণ্য গাঙ্গুলিকে ধরে আনছি। এ কাজ তোমাকে আবার কে করতে বলবে? কেউ বলেনি স্যার, কেউ বলেনি, এই বিবেক বললো। কেউ বলেনি স্যার, বিবেক বলল। একেবারে ওই পেলোর মঠের বিবেকানন্দ আর কি। আইনের লোককে ঠাট্টা করলে ফাইন হয়ে যাবে কিন্তু দামোদর জ্যাঠা। হ্যাঁ, বাজে কথা না বকে বলো, হঠাৎ অনল বাবুকে ধরতে গেলেন কেন? ধরিনি স্যার, ধরে আনতে চেয়েছিলাম। উনি তখন করছিলেন দাড়ি সেভ। কথাটা বলতেই আমাকে প্রায় করে দিল রেপ। কি অনল বাবু তোমাকে রেপ করলেন? কাজে নয় স্যার,
কাজে নয়, এ কথায়। এই ন্যাবলা ক্যাবলা হ্যাবলা এ গবলা এ লা দিয়ে যত রকম খিস্তি আছে সব উচার করে দিল, তার ও ওনার সুন্দরী স্ত্রীর সামনে। এই অনরের রাজপ্রতাপ দেখেছেন বড় বাবু? হ্যাঁ, পুলিশকেও খিস্তি করছে, তা আবার সুন্দর স্ত্রীর সামনে। বলুন তো, এ আমার মতন পুলিশকেও? চুপ! তোমার মতো ল্যাভেন্ডিসকে চাকরি দিয়েছে বলতে পারো? তোমার মতো ল্যাভেন্ডিসকে দিয়ে কাজ করানো কি প্রবলেম সেটা তুমি বোঝো? বুঝি স্যার, বুঝি। কি করবেন, রামপ্রসাদ দিয়ে দেওয়া জমিদারি খাতা লেখানোর কাজ হয়নি, আর আমাকে দিয়েও পুলিশের কাজ হচ্ছে না। আসলে আমরা হলাম জন্মকবি, এই রামকৃষ্ণ রবীন্দ্রনাথ, আর যেমন আমি। সোজে এখনই জিপে গিয়ে ওঠো, আর একটা কথা বললে আমি তোমাকে থানার লকআপে ভরে দেবো। ইয়েস স্যার, যাচ্ছি। দিন বাবুদিন, শশী কনস্টেবলকে আপনি জেলেই ভরে দিন, নাহলে কোন দিন ওকে খুন করে আমি জেলে চলে যাব। জেলে আপনাকে যেতে হবে না, তবে আপনার ছোট ভাই অরণ্য গাঙ্গুলিকে যে বাকি জীবন জেলেই কাটাতে হবে এ ব্যাপারে আমি ভবিষ্যৎবাণী করছি। আপনি যখন ভবিষ্যৎবাণী করেই যাচ্ছেন, তাহলে কি পাথর ধারণ করলে দেওয়ার আমার এই বিপদ থেকে মুক্তি পাবে যদি বলে দেন জ্যোতিষ পুলিশ বাবু? আপনার দেওয়ার কোন পাথর ধারণ করলে মুক্তি পাবে তা জানি না, তবে আপনারা যদি মুক্তি পেতে চান তবে গলা থেকে অরণ্য নামক পাথরটা পরিত্যাগ করুন। বড়বাবু, অপরাধ করলে তা প্রমাণ করে আমার ভাই অরণ্যকে আপনি শাস্তি দিন, এতে আমার বলার কিছু নেই। কিন্তু আমরা তাকে ত্যাগ করবো না বুকে জড়িয়ে ধরবো, এ কথা বলার এখতিয়ার আপনার নেই। আপনি তো খুব লোক মশাই, আমাকে ভাই ছাড়তে বলছেন। পুলিশ অফিসার হয়েছেন বলে কি যা খুশি তাই বলবেন? না, পুলিশ কোনো কথা বলবে না, আপনার ভাই যা খুশি তাই করে যাবে। কি করেছে, কি করেছে আমার অরণ্য? আরে বিশেষ কিছু নয়, বিশেষ কিছু নয়। এই বাছা তোমার খেলার ছলে কুচু 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 হাতে আমার দরিদ্র, অতেই দরিদ্র কর্মচারী ওই মদনকে মেরে একেবারে সইয়ে দিয়েছে। নিজের কর্মচারীকে অতি দরিদ্র বললে কি অরণ্যের বিরুদ্ধে অভিযোগটা বেশ চড়াও হবে দামোদর? হ্যাঁ, অরণ্যের হাতে মার খেত। আপনার কর্মচারী অতি দরিদ্র হয়ে যায়নি, তাহলে কি আমাকে ধরে নিতে হবে যে আপনার কাছ থেকে মাইনে না পেয়ে সে অতি দরিদ্র হয়েছে? আপনি মেরেছেন তাকে, তবে হাতে নয় ভাতে। হাতে মারার সম্পূর্ণ অধিকার আপনার দেওয়ারের আছে। আমি তো তা বলিনি। চুপ করো প্রতিমা, তোমারই প্রশ্ন অরণ্যার দোকানে দুর্দান্ত হয়ে উঠেছে। তুমি ওর মাথাটা বসে বসে চিবাচ্ছ। তোমার অলক্ষণে কথাটা বলতে তোমার জিভটা একটু আটকালো না? আমি ওর মাথা চিবাবো। কি চাও তুমি? অরণ্য বাড়ি ঢুকলে আমি কি ভাতের হাঁড়িটা উঠোনে ছেড়ে দেবো, নাকি আমার থেকে বেরিয়ে গেলে মরণ কামনা করবো? ওটা কামনা করতে হবে না, খুব শীঘ্রই দামোদর বাবু মতো লোকেদের দীর্ঘশ্বাসে অরণ্য শুকিয়ে মরবে, আর ভালো কেস দিয়ে বাঁচাতনকে একবার গাড়োতে একেবারে আপদের শাস্তি। যত চোর ছাচোর দাঙ্গাবাজ লম্পট। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। বাবা, জলদাপাড়াও নই, সুন্দরবন নই, একেবারে খোদ আফ্রিকার অরণ্য। আসুন আসুন অরণ্যদেব, আপনার জন্যই তো আমি সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি। এর নতুন কথা কি অফিসার? মন্ত্রীর দাঁত মাজা থেকে সার্বজনীন পায়খানার ফিতে কাটা পর্যন্ত আপনাকে তো দাঁড়িয়ে থাকতে হয়, বসতে আর কে বলে বলুন? এই হতভাগা, পুলিশ অফিসার নন্দবাবুর কাছে কুড়ি ক্ষমা চেয়ে নে। ক্ষমা চাই কোন শালা? আমাকে বেশি রাগিয়ে দিলে কেশবগুলোর সর্দির মতো খিস্তি বেরোবে ডেলা ডেলা। আরে গুরু গুরু কি না বড় বাবু, এর পরেও কি আপনার রুল কোনো কথা বলবে না? আরে দামোদর জেঠা, ওনার রুল যদি সত্যি কথা বলতো তাহলে সেটা কত আগে শুরু হয়ে আপনার মূলে চড়ে যেত জানেন কি? তার মানে ইদ্রিসালী 16 বছরের ছেলেটা তার রক্ত না পেয়ে মারা গেছে। কেন জানেন? কারণ শহর থেকে এক ফোঁটা রক্ত ইদ্রিস আনতে পারেনি। কাল ছিল বাস ধর্মঘট, আর নদী পেরিয়ে শহরে যাওয়ার নৌকোটা তখন আপনি কেন রেখেছিলেন আপনার হেফাজতে। বড় বাবু, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই শয়তানটার বাক্য সুদা পান করবে। তা সাত সকালে উনি আর হুইস্কি সুদা পাচ্ছেন কই? শয়তান, আমি তোমার চামড়া ছাড়িয়ে নেব। এই মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে অ্যারেস্ট করে নিয়ে থানায় যাবেন তো? আরে সেখানে গিয়ে আপনি না নিজেই অ্যারেস্ট হয়ে যান। তার মানে বেলপাহাড়ি আর ধুমজালের সপাচেক লোক আসছে থানা ঘেরাও করতে, আর তাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের ডাক্তার বাবু। থানা ঘেরাও হবে ডাক্তার বাবুর নেতৃত্বে? হবে না, জাত গুন্ডা মদনকে মেরেছি বলে সাত সকালে আপনি আমার ঘরের লক্ষ্মী বৌদিকে ঘেরাও করতে পারেন, আর ইদ্রিসের ছেলে মরে গেল, মেয়েকে ধর্ষণ করার চেষ্টা হলো, তার প্রতিবাদে আপনাকে ঘেরাও করা হবে না? বড় বাবু, আপনি যা করার করুন, আমি চলি, আমার ঠাকুর সেবা হয়নি। দাঁড়ান,
এসব ঘটনার কথা তো আপনি আমাকে আগে আমি তো এসব কিছু জানি না বড় বাবু। মাছ খাই না পাতে তিনটে খোলসে আর ইয়ে করি না ঘরে তিনটে মিলছে। মদন দাস যখন ইদ্রিসের নৌকাটা কেড়ে আনছিল তখন ইদ্রিস আপনার সামনে দাঁড়িয়ে থাকা পা দুখানি জড়িয়ে ধরে বলেছিল, চক্রবর্তী মশাই আমার ছেলে রহিমের বড় অসুখ, এই সন্ধ্যাবেলা নৌকাটা আপনি কেড়ে নিয়ে যাবেন না। ডাক্তারবাবু রক্ত হতে বললেন, বাস ধরো খবর। তখন আপনি কি করলেন দামোদর চক্রবর্তী? নিজের পা দুখানি ছাড়িয়ে নেওয়ার জন্য পোষা গুন্ডা মদনকে পা চালাতে হুকুম দিলেন। লাঠির পর লাঠি পড়তে লাগলো মদন ইদ্রিসের বুকে পিঠে, আর বকিয়া ভাড়ার দেয় নৌকাটা আপনি আপনার ঘরে তুলে নিয়ে গেলেন দামোদর চক্রবর্তী। এসব গল্প মিথ্যে কথা। সাক্ষী দেবে ডাক্তারবাবু আর সাক্ষী দেবে ইদ্রিসের বুকে পিঠের এক্সরে রিপোর্ট। কাল তুমি কখন মারলে আর কেনই বা মারলে? রক্ত আনতে না পারায় যখন ইদ্রিসের ছেলেটা একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, তখন ইদ্রিসের মেয়ে মুনিয়া ভাইজানকে বাঁচানোর জন্য গভীর রাতে ছুটে গিয়েছিল ডাক্তারবাবুর বাড়ি থেকে, কিন্তু ডাক্তারবাবুর বাড়ি পর্যন্ত সে পৌঁছাতে পারেনি। তার আগে ধুমচালের মোড়ে তাকে চাপতে ধরেছিল ওর নিরীহ কর্মচারী মদন দাসের শাবলের মতো দুটো হাত। কিশোরীর লজ্জায় একের পর এক লোকের আঘাত হয়েছিল ওর নিরীহ কর্মচারী। তখন সেই রাস্তা দিয়ে চলেছিল আপনাদের সকলের চোখে দাগি আর সকলের চোখের এই অরণ্য। কহিল মুনিয়া কিন্তু বুঝে নিয়েছিল মদন দাসের মতো মানুষের হাত থেকে তাকে বাঁচাতে পারে, তাকে বাঁচাতে পারে এই গভীর রাতের জঙ্গলি জানোয়ার। তাই ভাইজান বলে ডেকেছিল, ছুটে গিয়েছিলাম, মারতে মারতে মদনকে অজ্ঞান করে ফেলেছিলাম। ভাইটা মুনিয়ার বাঁচেনি, কিন্তু মুনিয়ার ইজ্জতটা বেঁচে গিয়েছিল। জানি না ইদ্রিসের মেয়ের ইজ্জতটাও ওই দামোদর জেঠার কাছে বকে আছিল। এসবের প্রমাণ পাওয়া যাবে তো? প্রমাণ আমি আপনার থানার টেবিলে সাজিয়ে রেখে এসেছি অফিসার। ডাক্তারবাবু, ইদ্রিসের মৃত ছেলে, জীবিত মেয়ে আর সবাচেক মানুষ এখন আপনার থানায়। শুনলাম আপনি অরণ্যকে ধরতে এসেছেন, তাই আপনাকে ধরতে আমি চলে এলাম। ডাক্তারবাবু, তাহলে আমার ভাই অরণ্য কোনো অপরাধ করেনি? ভুল অরণ্য গাঙ্গুলি, তুমি নিজেই নিজের ভাইকে চেনো না। তোমার ভাইয়ের মতো অপরাধ যদি এই পরস্পরে আর কেউ করতো, তাহলে এই গ্রামের মানুষগুলো একটু রেহাই পেত। একথা মা লক্ষ্মী বোঝেন, বাটে পেঁচা বোঝো না। তোমার চোখ কেবল অন্ধকারী খুঁজে বেড়ায়। তার মানে এই অরণ্যের পক্ষে আপনি সাক্ষী দেবেন ডাক্তারবাবু? এবং আপনার বিরুদ্ধে। ব্যাপারটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এই জলে বাস করে আপনি কুমিরের সঙ্গে বিবাদ করছি, কারণ দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করব না। কিন্তু অভিযোগটা তাহলে মদনের বিরুদ্ধে করুন, আর আমি আসছি কোত্থেকে? মদন তো একটা মদ, আর আপনি তো হলেন মহিষাসুর। চলে আসুন অফিসার, চলে আসুন। চলুন দামোদর বাবু, আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। হে মদন মোহন, আমার ওই শহরের বাচ্চা মদন আমাকে একেবারে ডুবিয়ে দিয়ে গেল। ওরে মদনা রে, তুই কোথায় গেলি রে? চলুন অরণ্য, মানুষটা তুই খারাপ নয়, তবে কেন যে লোকে তোকে চিনতে পারে না? তুমিও আমায় চেনো না দাদা, তবে একজন আমায় চেনেন, সে হলো আমার বৌদি। তো বলে বৌদি গো, শুধু তুমি আমার আপনজন। তুমি আমার আপন। শুধু বৌদি তোর আপনজন? আমি তোর আপনজন না। আপনজন কাকে বলে তা তুমি জানো দাদা? যে তার আত্মার আত্মীয়, সে তার নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে তাকে চেনে বোঝে। তুমি আমায় চেনো না, বোঝো না, চিনতে চাও না। আর তাই যদি চিনতে চাইতে দাদা, তাহলে সামান্য দেনার দায়ে তুমি বনলতার হাতটা চিনিয়ে আনতে পারতে না? ফিরিয়ে দাও দাদা, ফিরিয়ে দাও। ওই বনলতার হাতটা তুমি ফিরিয়ে দাও। আর যদি পারো তাহলে জানবো ছোট ভাইয়ের প্রতি তুমি ষোলো আনা কর্তব্য করেছো। বেশ, আমি চেষ্টা করবো রে অরণ্য, আমি খুব চেষ্টা করবো। আমি যাচ্ছি। আমার আর কোনো দুঃখ নেই বৌদি, আমার আর কোনো দুঃখ নেই। তুমি কি আজও বনলতাকে ভালোবাসো? যতই দেখি তারে ততই দহি, আপন মন জ্বালা নীরবে সহি। তবু পারিনি দূরে যেতে, মরিতে আসি শৈব বুক পেতে অনল বানামি
জেনে শুনে করেছি আমি জেনে শুনে আমার একটা চলে অরণ্য গাঙ্গুলির কিস্তি একেবারে মত হয়ে গেছে। ইদ্রিসাই তার সমস্ত অভিযোগ তুলে নিয়ে অরণ্যের বিক্ষোভে একেবারে জল ঢেলে দিয়েছে জল। হ্যাঁ, তার চেয়েও বড় কথা, জয় নারায়ণ চাটুর্য বহুদিন পর আবার স্বপ্ন দেখেছেন, রাধা মাধবের স্বপ্ন। তবে এবার স্বপ্নে রাধা মাধব শুধু হাত নাড়েনি, দোস্তুর মতো কথা বলেছে, অনেক অনেক আগের কথা। আরে জয় নারায়ণ চাটুর্যকে রাধা মাধব স্বপ্ন দিয়েছেন। রাধা মাধব আর লোক পেল না, এসব বুজরুক তুমি বিশ্বাস করো কেন হেমন্ত? আলবাদ বিশ্বাস করবো, শুধু আমি একা নয়, আপনিও বিশ্বাস করবেন। আর বিশ্বাস না করলে ওই সুখারাম বরজাতি আশ্রমে যে ব্যবসার প্ল্যানটা করেছেন না, সেটা আমি কেচিয়ে দেবো। আরে বিশ্বাস করাই তো উচিত, এ হাজার হোক ওই জয় নারায়ণ চাটুর্য বলে কথা। এই তো লোকে ছেলের মতো কথা। আমার বাবা বলতেন, যাকে সে কথা নয়, বাদই দিলাম। মন্দির কেমন দেখছেন? ও সত্যি মন্দিরই করেছো বটে একখানা, কি সাজিয়েছো। তবে কি জানো বাবা হেমন্ত, ওই পরস্পরের মানুষরা এখনো মাথা টেকাতে ওই চাটুর্যদের ভাঙা মন্দিরে দিকেই না, আর যাবে না। আর যদি যায় তাহলে গোটা পরস্পর আমি আগুন জ্বালিয়ে দেবো। এই আগুন পরস্পরে জ্বালাতে কি তুমি সৈরেশ্বরী নদীর তীরে ভগবানের মন্দিরে গড়লে হেমন্ত? আপনার অভিযোগ আমি কি বুঝতে পারছি না ডাক্তার বাবু? বিজ্ঞানের সাধক আপনি, ঈশ্বর সাধনাই কি আপনার রাগের কারণ? ঈশ্বর আর বিজ্ঞানের মধ্যে বিরোধ বাঁধাতে আমি এখানে আসিনি, আমি এসেছি একটা কথা জানতে। এই কথা তোমার ওই রাধা মাধবের চরণামৃত শৈলেশ্বরীর জলেই তৈরি হবে তো? অবশ্যই। খেয়াল আছে, একটু দূরে তোমার বেল পাহাড়ির গায়ে চামড়ার ফ্যাক্টরির নলটা এসে পড়েছে ওই শৈলেশ্বরী নদীতে। হ্যাঁ, ওটা বাবার আমল থেকে ওইভাবে করা আছে, তাই হ্যাঁ, সেদিনও আমি বাধা দিতে গিয়েছিলাম। তফাৎ শুধু একটাই, সেদিন দাঁড়িয়েছিলেন তোমার বাবা, আর আজ তুমি। আজও কি আপনি বাধা দিতে এসেছেন? আমি তোমাকে বলতে এসেছি, এই মরণ খেলা তুমি খেলো না। তাহলে কি বলছেন, এই সদ্য তৈরি করা মন্দিরটা আমি ভেঙে গুঁড়িয়ে দেবো? আপনি চুপ করুন, বলুন ডাক্তারবাবু, বলুন, এই মন্দিরটাকে আমি ভেঙে গুঁড়িয়ে দেবো? এটা যে অসম্ভব তা আমি ভালো করে বুঝি। তাহলে কি আমার ওই চামড়ার ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়ে দুয়েক লোককে আমি বেকার করে দেবো? যাদের পিঠের চামড়া দিয়ে তোমার ওই চামড়ার ফ্যাক্টরিটা চলছে, তারা এত সহজে রেহাই পেয়ে যাবে এই কথা তো ইতিহাসেই লেখা নেই। আর আমি কি করে বলি বলো? ডাক্তারবাবু, আমি গায়ে বসে ডাক্তারি করলেও আমার প্রত্যেকটা ডিগ্রি কিন্তু বিদেশি। তাই দামোদর চক্রবর্তী তোমায় প্রথম দেখলেও দেশে বিদেশে আমি বহু হেমন্ত দেখেছি। হেমন্ত, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এত টাকা খরচ করে যখন মন্দিরটা গড়লে, আরো কিছু টাকা খরচ করে ওই তোমার চামড়া ফ্যাক্টরির নোংরা জল পড়া নলটা শৈলেশ্বরী থেকে ঘুরিয়ে দাও। মন্দির গড়ার আগে কথা বলেননি কেন? সেই সময় বেশ কিছুদিন আমি গ্রামের বাইরে ছিলাম, মাস দুয়েক পরে ফিরে এসে দেখি ইট ইজ টু লেট, মানে অনেক দেরি করে ফেলেছেন, তাই তো? হ্যাঁ, সমস্যাটা তো এখনো অনায়াসেই মেটানো যায়, যদি ওই নোংরা জল পড়া নলটা শৈলেশ্বরী থেকে ঘুরিয়ে দেওয়া যায়। যত সহজে মাত্র কয়েকটা কথা উচ্চারণ করে আপনি সমস্যাটার সমাধান করে ফেললেন। আসলে কিন্তু কাজটা তত সহজ নয় ডাক্তারবাবু, অনেক টাকার ব্যাপার। তাছাড়া আমি শুনেছি বেলপাতা, তুলসী পাতা সব জলে বললে জল রোগমুক্ত হবে। আরে বাবা, চরণামৃত তো এইসব দিয়েই তৈরি হবে নাকি? তুমি কিন্তু একটা বিরাট সর্বনাশ দেখাচ্ছ হেমন্ত। কি করবেন? কি করবেন আপনি? আমি এর বিরুদ্ধে আন্দোলন করব। ভুলেও কাজটা করবেন না ডাক্তার বাবু, তাহলে আন্দোলনটা হয়ে যাবে ধর্মের বিরুদ্ধে, ভগবানের বিরুদ্ধে। তখন যাদের জন্য আপনি লড়াই করবেন তারাই আপনাকে ফুটিয়ে দেবে। আর তারপর তখন কি করবেন? অপেক্ষা করব, অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। পাগল ভালো করো ভাই,
পাগল বালক। এবার কি আমি কথা বলবো বাবা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন। তবে সবচেয়ে আগে বলবেন অরণ্যের সঙ্গে তার বৌদিনী সম্পর্কটাকে একটু মধু দিয়ে ফল নড়িতে মেরে যে চবন প্রাস বানাতে বলেছিলাম, সেই কাজটা হয়েছে? আরে হয়েছে মানে এই চবন প্রাস আজ ওই পুরোদের অট্টই ডেলা 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 করে ছুঁড়েছি, আর ওরা কি মন্দিরে তুমি ঘুরলে? জবাব নেই। আরে বিনয়, সবই রাধা মাধবের ইচ্ছে। আচ্ছা বিনয়, এই তোর বাবা কোথায়? এখনই এসে পড়বেন। বাবা বাবা, কি আনন্দ। আচ্ছা বিনয়, আমার সংস্থায় যে তোর চাকরিটা হয়ে গেছে, চাটুজ্যেকে জানিয়েছিস তো? আরে জেনেছেন। আর এই শুভ সংবাদটা তাকে জানাবো না? আর আমার মায়ের নামে যে প্রাইমারি স্কুলটা হচ্ছে, তার টিচারের তালিকায় যে তোর ছোট ভাই বিজয়ের নামটা আমি তুলে দিয়েছি, সেটাও চাটুজ্যগুরু জেনেছেন তো? অবশ্যই জেনেছেন। আর তুমি তো জানো হেমন্তদা, আমি তোমার কত বড় ভক্ত। তার উপর এতগুলো উপকার তুমি করে যাচ্ছ, আর সেটাই ফলাও করে আমি বলবো না? আর এই খবর শুনে কাকিমা, মানে তোর মা কি করছিলেন? আরে কি আর করবেন, হাত জোর করে রাধা মাধবের উদ্দেশ্যে নমস্কার করছিলেন। নমস্কার নমস্কার হেমন্ত বাবু, নমস্কার। আরে আসুন আসুন অফিসার, আসুন। তা হেমন্ত বাবু, আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম তাহলে আপনার কখন শুরু হচ্ছে? হ্যাঁ, জয়নারায়ণ চাটুর্য এসে গেলেই শুরু করব, কারণ আজকের অনুষ্ঠানে উনি পৌরোহিত্য করবেন। আরে আসুন আসুন আনন্দা, আজ আমার কি সৌভাগ্য, আজকের এই আনন্দ অনুষ্ঠানে আপনাকে যে পাশে পাবো, এটা আমি ভাবতেই পারিনি। ধর্মের পবিত্র অঙ্গন এখনো কখন হয় বলে তো? এই তো চাটুর্য এসে গেছেন। ধর্মের পবিত্র অঙ্গন এখনো তখনই হয় যখন ধর্ম পূর্ণ থাকে না, ধর্ম হয়ে যায় পণ্য। কি বলছেন চাটুর্য? আপনি শুনেছেন তো, আপনার ছেলে বিনয় নারায়ণের চাকরিটা হয়ে গেছে। আমার ধর্মটাও বিকিয়ে গেছে। কি বলছেন চাটুর্য? একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে এ যুগে তারা জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি, ঘাতক সৈন্যে ডাকি, মারো মারো উঠে হাকি, বর্ষণে মিশাই পূজা বলতে চাটুর্য। আমি কি বলছি, আসলে 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 এটা একটা স্বপ্ন। স্বপ্ন? আপনি স্বপ্ন দেখেছেন? কি সেই স্বপ্ন চাটুর্য? রাধা মাধবের স্বপ্ন নিশ্চয়। হ্যাঁ, রাধা মাধবের স্বপ্ন, অনবদ্য সে স্বপ্ন, অপূর্ব গুণা সেই স্বপ্নের চাল, কোথাও কোনো ফাঁক নেই। চাটুর্য, আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আজ আমার মন্দির প্রতিষ্ঠা, আর আজ আপনি রাধা মাধবের স্বপ্ন দেখলেন। কি সেই স্বপ্ন? শুধু সেইটুকু বলুন। আরে কি সে স্বপ্ন চাটুর্য বলুন। স্বপ্নে রাধা মাধব কি বললেন? চুপ করে আছো কেন বাবা? স্বপ্নটা তো তুমিই দেখেছো। আমি কথা বলতে পারছি না, জিভটা আমার উসর হয়ে যাচ্ছে। তোমাকে কথা বলতেই হবে। স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না বাবা, তাহলে স্বপ্নটাও যে আমাদের স্বপ্নগুলো যে আমি বলবো, স্বপ্নের কথা বলবো। স্বপ্নটা হচ্ছে ভোর রাত আমাদের রাধা গোবিন্দ মন্দির চাতালে সে ঘুমোচ্ছি, হঠাৎ তন্দার মধ্যে দেখলাম এক জ্যোতির্ময় শিখা তার মধ্য থেকে প্রজ্বলিত হয়ে উঠলেন এক জ্যোতির্ময় পুরুষ, হাতে তার বাসি, চুলের ঝুঁটিতে ময়ূর পালক, রক্তে ফেলে মারা টোল, গালে টোল, তারপর অট্ট হাসি এসে ওই মহাসুন্দর আকাশে দেখলেন। তারপর মৃত্যু কাঁপিয়ে বলতে লাগলেন, আমি তোকে মুক্তি দিলাম, আমি তোকে মুক্তি দিলাম। না চাটুর্য, বলে যান, বলে যান। তিনি বললেন, আজ থেকে আমার নিবাস এই চাটুর্য বাড়ির ভাঙা মন্দিরে নয়, আজ থেকে আমার বাসভূমি ওই শৈলেশ্বর নদীর পাশে নতুন মন্দিরে। এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? বিনয়ের চাকরি হওয়ার পর এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? ওই হেমন্ত বাবার প্রাইমারি স্কুলের শিক্ষকের তালিকায় বিজয়ের নাম ওঠার পর এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? ওই হেমন্ত বাবার পুরোহিতের চাকরিতে জয়েন করার পর তুই বড় উত্তেজিত হয়ে পড়ছিস, তুই বড় উত্তেজিত হয়ে
তুমি চাটুর্যের বংশের দীপ শিখাটা তুমি নিভিয়ে দিলে, তুমি বিকিয়ে গেলে বাবা, তুমি বিকিয়ে খালি আদর্শ আর আদর্শ, আদর্শ আদর্শ চাল নয় ডাল নয়, আর আদর্শ দিয়ে লজ্জা ঢাকা যায় না। তুমি ঠিক বলেছো বিনয়, তুমি ঠিকই বলেছো বড়বাবু। আপনি বরং পাশের ঘরে গিয়ে একটু বিশ্রাম করুন। সেই ভালো, আমরা পাশের ঘরেই যাই। চলুন। মাথাটা ঘুরছে কেন? পায়ের নিচে মাটিটা সরে যাচ্ছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। ফেরিওয়ালা মানুষ ঈশ্বরকেও ফেরি করে। দিদি তুই কি পাগল হয়ে যাচ্ছিস? পাগল 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 আমি হইনি, পাগল হয়ে গেছিস তোরা। একটুখানি সুখের নেশায় তোরা পাগল পাগল পাগল। বনলতা তুমি অসুস্থ, চলো ঘরে। আমি সব কিছু ঠিক বুঝতে পারছি না, তবে একটা জিনিস আজ করছি, চাটুর্যে খুড়ো এবার আমাদের দলে মিশে গেছে। বনলতা একা একাই আমাদের বিরুদ্ধে লড়াই করার শক্তি তোর আছে বোন, তুই লড়ে যা। আর হ্যাঁ, এই হাতটা তুই ফেরত নে। পকেটে নিয়ে ঘুরছি, যাতে তোকে দেখলেই এটা তোর হাতে তুলে দিতে পারি। কেন নদা কেন? ন্যায্য পাওনা ছেড়ে দিয়ে কেন আপনি নিজের এত বড় লোকসান করবেন? লোকসান নয় রে বোন, লাভ, মস্ত বড় লাভ। আমার ভাই অরণ্য বলেছে, এই হার যদি তুমি বনলতাকে ফিরিয়ে দিয়ে আসতে পারো দাদা, তবেই জানবে তোমার ছোট ভাইয়ের প্রতি 16 আনা কর্তব্য করা হয়। আপনার ভাই এত অল্পে যদি ভাইয়ের প্রতি কর্তব্য ছেড়ে দেওয়া যায়, আমি কি সে সুযোগ ছাড়তে পারি? নেই বোন নে, হার নেই। এই কথা আপনার ভাই বলেছে? সত্যি করে বলুন না, এই কথা আপনার ভাই বলেছে? হ্যাঁ বোন বললো, তোর বৌদি ছাড়ছে। তাহলে ওই হাতটা আপনি ফিরিয়ে নিয়ে যান দাদা। ফিরিয়ে নিয়ে যাবি? ফিরিয়ে নিয়ে যান। এই হার তুই নিবি না? সত্যিই তুই নিবি না? কি সত্যি নিবি না তো? এই হার আমি ফিরিয়ে। পালাও দাদা পালাও, হায়ের ভিতর থেকে খাবার ফিরে এসেছে, অমিত শক্ত করে তুমি পালাও। আমি কিন্তু এই হার দিতেই এসেছিলাম, ফিরিয়ে দিলে আমার কিচ্ছু করার নেই। না না, আমার কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। সোনার হার ফেরত চলে গেল সোনার মন্দিরের কাছে গোহারার হেরে। বাহ বাহ, কি বাহ বাহ! চাটুর্য বাড়ির সাহয্যবি আজ তাহলে নিলামে উঠেছে। এটা মন্দির, মাতলামি করার জায়গা নয় অরণ্যম। দারোয়ান, দারোয়ান! আমাকে আটকানোর মতো দারোয়ান তোমার গোষ্ঠীতে এখনো পয়দা হয়নি। চাঁদ, সামনে কথা বলবে অরণ্যম। আস্তে আস্তে আস্তে। হট করে রেগে গিয়ে ফট করে তোমার ওই ফুলকো লুচির মতো গালে যদি একটা ঝাপড় মারি না, তোমার যে সব ধোঁয়া বেরিয়ে যাবে। চাঁদ, কেন এসেছো? এখানে আসতে লজ্জা করে না? লজ্জা ঘেন্না বলে কি শরীরে কিচ্ছু নেই? কিসের জন্য এসেছো অরণ্য? উত্তর আমি কোনো ঈশ্বর বিক্রেতাকে দেব না। একটু ফুটো কপালে নেই, হাতের মুঠো এসেও সবকিছু কে যাচ্ছে। তাই তো বিনয়, তুই দৌড়ে পুলিশ অফিসারকে ডেকে নিয়ে আয়। বিনয়, দৌড়ে গিয়ে পুলিশ অফিসারকে বল যে বুনল এসে গেছে, বাঘাতে তুলের আর প্রয়োজন নেই। কি চাও তুমি অরণ্য? জবাব চাই, জবাব চাই, হেমন্ত মিত্তির জবাব চাই। ডাক্তার বাবুর কথা মতো তোমার ওই চমড়া কারখানার নোংরা জল পড়া নলের মুখ তুমি ঘুরিয়ে দেবে কি না? যদি না দিই তাহলে তোমার সামনে তোমার এই দেবতার মূর্তি আমি শৈলেশ্বরী নদীর জলে ভাষণ দিয়ে আদা। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো অরণ্য। পথ ভাঙা ভালুকের চেয়ে আগুন নিয়ে খেলায় ভালো। মন্দির থেকে দেবতাকে বিসর্জন দিতে চাও অরণ্য? যে দেবতার চরণামৃত মেয়ে শত সহস্র মানুষ বিষের জ্বালাই কুকুরে মরে যাবে, সে দেবতা আমার কাছে দেবতা নয়, সে দেবতা অপদেবতা। তাই ওই দেবতার আসলে আমি কোন অপদেবতাকে বস্ত্র দেব না। আর এক পায়গুলো আমি কিন্তু তোমাকে গুলি করে মারবো অরণ্য। লাগবার মতো গুলি তোমার রিভলভারে এখনো জমা পড়েনি হেমন্ত। সাবধান অরণ্য, আর এগিয়ে না। দিয়ে ছাড়কে থামানো যায় না বুদ্ধু। অরণ্যদা, তুমি দয়া করে ফিরে যাও। ফিরে যেতে আমি আসুনে। আর তুমি পাপ করো না অরণ্য। পাপ করেছেন আপনি, প্রায়শ্চিত্ত করবো আমি। অরণ্য, অরণ্য,
বাবা, কি মন্ত্রপুত জলই ছেটালে, বুনো হাতিটা একেবারে সুর নামিয়ে চলে গেলে। কি ভেলকি জানো দেবী, আমি তো একেবারে অবাক। আমার মানুষ মানুষের কাছে জিনিস কিনে জানি, মানুষ মানুষের কাছ থেকে মানুষ কিনে তাও শুনেছি, কিন্তু মানুষ মানুষের কাছ থেকে দরদাম করে ওই ভগবানকে কিনে নেয়, সেটা তুমি প্রথম দেখালে। হে মনে, তোমাদের হাজারো হাজারো নমস্কার, তোমাদের শোনো শোনো বড় বউ, শোনো, আমার মাথায় অপমানের বীজগুলো টগবগ করে ফুটছে। যাও বড় বউ, গোটা ছয়েক পা ফেলে দামোদর চক্রবর্তীর বাড়ি থেকে সাব মুন্নিয়ার গালাগালগুলো শুনে এসো, কান ভরে শুনে এসো। আরে এই কথা আমি কিছুতেই বিশ্বাস করি না যে শুধু শুধু ওই পিতৃস্থানীয় দামোদর জ্যাঠার গালে অরণ্য চোর কষিয়ে দিতে ও পারে। খুন করে এলো তো তুমি বিশ্বাস করো না? দেওর বৌদি মিলে আমাকে একবার জ্বালিয়ে মারলে। এই কথাটা এতবার বলো কেন? বলো ভাইটা তো তোমারও নাকি? সব কিছুর একটা সীমা থাকে প্রতিমা, নইলে শুধু আমি একা বলছি না, এই গ্রামের সবাই বলছে অরণ্য নাকি তার বৌদিরা আঁচল ধরে। হ্যাঁ বেড়ায়, আগেও বেরিয়েছে, এখনো বেড়াবে। কিন্তু আমি লোকালয়ে বাস করি, লোকের কথা আমাকে শুনতে হয়। লোক লোক আর লোক, আমি কোন লোকের ধার ধারি না। ওই অরণ্য আমার কাছে চিরদিনই শিশু নারায়ণ, বয়স হলে কারো বুদ্ধি বেড়ে যায় না। তাছাড়া ওর মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে ওর কাছ থেকে তোমরা পুরোটাকে কেড়ে নিয়েছো। এই কথাটা তোমার যে ভালো আর কে জানে। তারপর থেকে ছেলেটার মনে কোনো আনন্দ নেই, কোনো সুখ নেই। সারাটা দিন গাধার মতো পরিশ্রম করে তোমার ভাড়ার পূর্ণ করছে, আর রাতের বেলায় মদ খেয়ে ভাঙ খেয়ে এখানে করে পড়ে থাকে। আমি হাত ধরে ঘরে না বেরোলে সে ঘরে বেরোয় না। এই কি অপরাধ, আমার কি অপরাধ, আমার কি বরাবরি? চোখের জল ফেলার কি আছে? আর অপরাধী বা বলছে কে? তাই বলে রাত দিন এর নালিশ ওর অভিযোগ। এই যে এখন দামোদর জ্যাঠার বাড়ির গেড়ি গুগলি থেকে 80 বছরের দিদিমা পর্যন্ত আমাদের নির্বংশ করছে, এটা তো বন্ধ হয়েছে। বন্ধ হবে, আজ এক্ষুনি বন্ধ হবে। আমি ভোলাকে ডাকছি। ভোলা, এই ভোলা! হ্যাঁ শোন, আমার কাছে আয়। তুই দামোদর জ্যাঠার বাড়িতে যা, তাকে গিয়ে বলবি আমাদের অরণ্য তার পায়ে ধরে ক্ষমা চাইবে। তিনি যেন একবার এসে আমাদের বাড়িতে পায়ে ধুলো দিয়ে যান। আমাদের যেটা পা ধরে ক্ষমা চাইবে আমাদের ছোট বাবু, মনে হয় পা ভাঙি। আরে তোকে যা বললাম তুই তাই কর। যা যা দামোদর জ্যাঠার বাড়িতে যা, তাকে বলবি গাঙ্গুলি বাড়ি বড় বউ তাকে ডেকে পাঠিয়েছে, আজ তাকে বুঝিয়ে দেবে। সে শুধু শোক করতে জানে না, শাসন করতেও জানে। আমি যাচ্ছি। বলা এই যা, আবার একটা কেলো হলো। দামোদর বুড়ে একটা মাত্র চরকে কিস্তি করছিল, এবার এই উঠোনে বেমক্কা মার খেয়ে না তোমার কি দেওয়ার বৌদি বলে আমাকে জ্বালিয়ে মাল। চুপ করো তুমি, চুপ করো। আমার ঠাকুরপো যদি অন্যায় করে থাকে, তাকে ক্ষমা চাইতে হবে, তাকে শাস্তি পেতেই হবে। সবই তো বুঝি, কিন্তু কিন্তু যার যা খুশি বলে যাবে আর আমাকে সব সহ্য করতে হবে। হ্যাঁ তুমি বুঝতে পারছো না। বুঝি গো, আমি সব বুঝি, শুধু বোঝো না তুমি। তাই তো পরের কথা শুনে ধেই ধেই করে নেচে বেড়াও। কিন্তু দামোদর যেটা এখন আসছে না কেন? আমি এসে গেছি মানবকি, আমি এসে গেছি। এই ভোলার মুখে শুনলাম তুমি ডেকেছো, তাই আসুন আসুন দামোদর যেটা। এই তা বাবা অনল বাবাজি, এই ভোলার মুখে শুনলাম তোমার ভাই নাকি আমার কাছে ক্ষমা চাইবে। তা সত্যি সত্যিই ক্ষমা চাইবে? আমি যখন আপনাকে ডেকে আনিয়েছি তখন অরণ্যকে ক্ষমা চাইতেই হবে। তুমি বলেছো বলে বৌমা আমি ওই অরণ্যকে ক্ষমা করব, আর না হলে শুলে দিয়ে ফাঁসি দিতে নাকি ফাঁসি দিয়ে শুলে চড়াতে? হে শাস্তিদাতা, তার মানে তা শক্তি তোমার ছাগলের চেয়ে কম হলেও বুদ্ধি তোমার কিন্তু সাহসের চেয়ে বেশি। না হলে তুমি কেঁচো ঘুরতে ঢুকিয়েছো কাল সাপের গর্তে। হ্যাঁ, এইভাবে অপমান করার জন্যই কি তুমি এই বাড়িতে ডেকে আনিয়েছো? বৌদি তোমায় ডাকিয়ে এনেছে, তুমি গাধা জেনে, খচ্চর জেনে নয়।
তুমি দামোদর জ্যাঠাকে আমি ডেকে আনিয়েছি, তুমি তার পায়ে ধরে ক্ষমা চাইবে। কোন অপরাধে? দামোদর জেঠার মতো গুরুজনের গেলে চড় মারার অপরাধে। সত্যি সত্যি দাদা, দামোদর পুর গালে চড় গেলে আমি সত্যি অপরাধ করেছি। এই তাহলে স্বীকার করছো? হ্যাঁ করছি। এই তাহলে সেই অপরাধের প্রায়শ্চিত্ত কিভাবে করবে? হ্যাঁ, সেই অপরাধের প্রায়শ্চিত্ত করব ভোলা। আরে এই ভোলা, খোল আর আলকাদরা তৈরি করছে কেষ্ট সাদরা। জোগাড় হয়েছে দড়ি আর গরু হয়েছে, তবে একটু সরু। অতি কম ফতে প্রায়শ্চিত্ত হবে ঈশ্বরের মতে। এখন নিয়ে আই আলকাদরা আর খোল। হরি হরি বল, বলো হরি হরি বল। এ খোর গোল আলকাদরা গরুর দড়ি এ কি হবে সব দিয়ে? দামোদরের বিয়ে। ঠাকুর অরণ্য, তুমি কি চাও? প্রায়শ্চিত্ত করতে চাই বৌদি, প্রায়শ্চিত্ত করতে। তুমি কি আমার সঙ্গে পরিহাস করছো ঠাকুর? পরিহাস? পরিহাস করছে এই দামোদর বুড়ো, আর তুমি না জেনে সেই পরিহাসের পাত্রী হতে চলেছ। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। একটু আগে তুই না বললি দামোদর জেঠা গেলে চড় মেরে তুই অপরাধ করেছিস? অপরাধ নয় দাদা, মহা পাপ করেছি। আর সেই পাপের প্রায়শ্চিত্ত করতে গরুর দড়ি, খুর, ঘোল, আলকাতরা কি হবে? এই টপ করে পায়ে পড়ে ক্ষমাটা চেয়ে নিয়ে টপ করে উঠে দাঁড়াও বাবা অরণ্য। এই নাও নাও কাঁচটা চটপট ছেড়ে দাও। হ্যাঁ, চটপট করে কাজটা সেরে নেবো। এই চ্যাঁ করে মাথাটা কামিয়ে, চোখ করে ঘোলটা ঢেলে, ফোঁ করে গরুর দড়িতে বেঁধে, আর ভোঁ করে আলকাতরাটা মাখিয়ে, শোঁ করে তোমাকে গরুর পিঠে চাপিয়ে দেবো, আর তুমি পুট করে পরস্পরটা ঘুরে ফুট করে তোমার বাড়িতে ঢুকে পড়বে। তুমি তো একটু আগে আমার কাছে স্বীকার করেছো যে দামোদর জ্যাঠার গালে চড় মেরে তুমি অপরাধ করেছো। অপরাধ? অপরাধ করিনি আবার। যে অপরাধে ভীম দুর্যোধনের উরু ভঙ্গ করেছিল, সেই অপরাধের অপরাধী দামোদর বড়ুর গালে আমি একটি মাত্র চড় মেরেছি। এটা অপরাধ নয়। দামোদর জ্যাঠা কি করেছিল? বলুন, কি করেছে দামোদর জ্যাঠা? হ্যাঁ বলুন, বলুন দামোদর চক্রবর্তী বলুন, আপনার সিংহ পঙ্কজ থেকে সেদিন কি পাক ছুঁড়ে আপনি মেরেছিলেন, একবার বলুন। কি আবার বলেছিলাম? এই এমনি কথা কাটাকাটি হচ্ছিল। জীব তোমার খসে পড়বে বুড়ো, মিথ্যে বললে। বলুন দামোদর জ্যাঠা কি বলেছিলেন? এ তোমার ভাই বাজে কথা বলছি অনর। এই বামরচার দিবি করে বলছে আমি কিছু বলিনি। বলো বলো দামোদর চক্রবর্তী বলো, চারটে মরে গিয়েছে, নাতিটা তোমার এখনো বেঁচে আছে, তার নামে দিব্যি করে বলো সেদিন তোমাকে আমি কেন মেরেছিলাম। ওই একটা মাত্র নাতি আমার শিবরাত্রির আর ওই একটা মাত্র আশাই আমার গোটা পৃথিবীতে, যেখানে আমি খিদের জ্বালাই খাবার পাই, তৃষ্ণার জল পাই, আর তোমাদের মতো মিথ্যে অভিযোগ যখন এই বুকের ভেতরটা ফালা ফালা করে দেয়, তখন একটুখানি সান্ত্বনা পাই। না না, সেই একটি মাত্র আশ্রয়ে তুমি কাদা ছিটিয়েছ দামোদর চক্রবর্তী। তোমাকে জীব দিয়ে চেটে সেই কাদা পরিষ্কার করতে হবে। বলো বলো, তোমার একটি মাত্র নাতির নামে তুমি যুক্তি করে বলো সেদিন তোমাকে আমি কেন মেরেছিলাম। আমার নামে খারাপ কথা? সে কি দামোদর জ্যাঠা? আরে সে তো তামাশা করে বলে। আরে কি বলেছিলেন তামাশা করে? বলেছে না না, যা বলেছে তার মুখে বলুন দামোদর জ্যাঠা কি বলেছেন আপনি? বলেছে হ্যাঁ, তোমার সঙ্গে নাকি আমার খারাপ সম্পর্ক। বলুন বলুন দামোদর বাবু, আপনার নাতের নামে দিব্যি করে বলুন ঠাকুর পূজা বলছে নাকি সত্যি? তোমাকে তোমাকে আমি কি করবো দামোদর চক্রবর্তী? তেনার মুখে ভালো করে মাখিয়ে দাও দেখি। দে তো ভালো করে মাখিয়ে দিই। অরণ্য দাদা খুর দিয়ে ওর মাথাটা কামিয়ে দেখো ভাই। ওরে বাবা রে, ছি 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 ছি, আপনি কি করছেন? ভুল ভুল ডাক্তার বাবু ভুল, আপনার মেডিকেল রিপোর্ট ভুল কথা বলছে। শৈলেশ্বরী নদীর জলে কোনো বিষ নেই। শিক্ষিত মানুষ হয়ে বৈজ্ঞানিক রিপোর্টকে তুমি ভুল বলছো হেমন্ত? ভুল বলছে এই কারণেই যে এখনো পর্যন্ত পরস্পরে পেটের রোগে মাত্র 8 জন মারা গেছে। ভুলে যেও না হেমন্ত, পরস্পরে এখনো অনেকে আন্তরিক রোগে ভুগছেন। আন্তরিক আন্তরিক আর আন্তরিক, পেটের গন্ডগোল হলেই এখন আন্তরিক। আসলে আপনি চান যে পরস্পর অনেক লোক মরুক, আপনি চান আমার মন্দিরটা বন্ধ করে দিতে। না না হেমন্ত,
তোমার মতো আমি আর একটা নতুন মন্দির করতে যাচ্ছি না। একটা মন্দির বন্ধ করে আমাকে আমার মন্দিরে লোক আনতে হবে। ডক্টর সান্যাল, হেমন্ত মিত্র, প্লিজ প্লিজ হেমন্ত, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, এই পরস্পরের মানুষকে তুমি বাঁচাও। আমি তোমাকে বলছি, শুধু পরস্পর নয়, ভিন্ন গ্রাম থেকে আসা বহু ঠাকুর ভক্তের প্রাণ যাবে। এই কাল্লাগিলি রোগের জীবাণু মাত্র 8 জনের মৃত্যুতেই ক্ষান্ত হবে না, বহু মানুষের প্রাণ যাবে। এই জলের দূষণ বন্ধ করতে না পারলে পরস্পরে মহামারী লেগে যাবে। আপনি কি করতে বলছেন? আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, ওই চামড়া ফ্যাক্টরির নোংরা জল পড়া নলটা তুমি শৈলেশ্বরী থেকে উল্টো দিকে ঘুরিয়ে দাও। বড় জোর মাস খানেক সময় লাগবে, আর এই 1 মাস তুমি দর্শনার্থীদের জন্য মন্দিরটা বন্ধ রাখো। গলা টিপে মেরে ফেলবো। যে একবার উচ্চারণ করবে যে শৈলেশ্বরী নদীর জলে বিষ আছে, তাকেই আমি গলা টিপে মেরে ফেলবো। বিষ নেই, কোনো বিষ নেই, বিষ আছে তোমার মনে। ডাক্তার, তুমি ভগবান মানো না, ধর্ম বিশ্বাস করো না, তুমি নাস্তিক। তাহলে এই রোগ বন্ধ করতে তুমি কোনো ব্যবস্থাই নেবে না, আর এটাই তোমার শেষ কথা। হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এমন তুমি কি? বেশি ওরার চেষ্টা করো না ডাক্তার, তাহলে প্রতিহিংসায় আমি তোমাকে গিলে খেয়ে নেব। মনে রাখবেন, আমি গোখরও নই আর কেউটেও নই, আমি হচ্ছি সর্বগ্রাসী অজগর। স্কাউন্ডেল, 8টা প্রাণ চলে গেল, তবু হেমন্ত মিত্র এতটুকু স্বার্থ ত্যাগ করবে না। স্বার্থপর কোনোদিন স্বার্থ ছাড়ে না ডাক্তারবাবু, সেটা নিঃস্বার্থ মানুষকে জীবন দিতে আদায় করে নিতে হয়। আমি তো জীবন দিতে বিস্পা নই বনলতা, কিন্তু একটা জীবনের বিনিময়ে তো হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরি নল ঘুরিয়ে দেওয়া যাবে না ডাক্তারবাবু। চাই রক্ত বীজের মতো অগণিত মানুষ, কিন্তু ভীরু মানুষের দল ওই বিষাক্ত জলে চুমুক দিয়ে মরবে, তবু বিদ্রোহ করে গুলি খাবে। তাদেরকে জাগাতে হবে, তাদেরকে একজোট করতে হবে ডাক্তারবাবু। কিন্তু সে তো সহজ নয়, সে তো বহু সাধনার বহু শ্রমের ব্যাপার। ততদিনে তো পরস্পরে মহামারী লেগে যাবে। কিন্তু একটা উপায় আছে, সেই উপায় এই পরস্পরের মানুষকে জাগিয়ে তুলতে পারে একজন, তার নাম অরণ্য। কিন্তু কুৎসার নির্দয় ব্যবহারে অরণ্য অচলায়তন, মদ আর ভাঙে কণ্ঠ ডুবে থাকা একটা জড় পদার্থ। এ ব্যাপারে তাকে কেউ জাগাতে পারবে না, পারে একটি মানুষ। সেই একটি মানুষই পারে অরণ্যের শক্তির ঢাকনাটাকে খুলে দিতে। তুমি সেই একটি মাত্র মানুষ বনলতা। তোমার একটা ডাকে অরণ্য খ্যাপা ঝড়ের মতো জেগে উঠে প্লাবনের মতো ভাসিয়ে দিতে পারে। আমি তো পারবো না, বনলতা, অরণ্য কিন্তু এত ভালোবেসে আঘাত পেলে ঘৃণাটাই যে বড় বেশি হয় ডাক্তার। তোমার কি একবার অরণ্যকে বা তার কোনো কাজকে নিঃস্বার্থ বলে মনে হয়নি? হয়তো হয়েছে, কিংবা হয়নি, তা কি এসে যায় ডাক্তারবাবু? না না না, আমি জানি তুমি অরণ্যকে এখনো খুব ভালোবাসো, তবু কেন? কি এমন সে ঘৃণা যার জন্য দুটি মন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে? ঘটনা তো আপনি জানেন ডাক্তারবাবু, শুনেছি, কিন্তু বিশ্বাস করি না অরণ্য কাজ করতে পারে। আমি তা বিশ্বাস করি না। আমি করি বনলতা। যেসব কথাগুলো আপনি আমাকে শোনালেন, সেই সব কথাগুলো আমি 1000বার আমার মনকে বোঝানোর চেষ্টা করেছি। আমার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আমার চোখের সামনে ভেসে উঠেছে সেই একটা রাতের কথা। কোন রাত? কি ঘটেছিল সেই? পারবো না বলতে পারবো না ডাক্তারবাবু। বলো বলো বোন, বলো। আজ আমি তোমার সমস্ত কথা শুনবো। বলো বোন, আমাকে তুমি নিঃসংকোচে বলো। আমি অরণ্যের বাগদত্তা। আমার ঠাকুমা শৈশব থেকে আমাদের বিয়ে ঠিক করে রেখেছিলেন। আমি প্রথম জীবনের বসন্ত এসেছিল অরণ্যকে ভালোবেসে। যে ভালোবাসা ছিল ভোর হওয়ার মতো পবিত্র, সেই ভালোবাসা ছিল সন্ধ্যা তারার মতো সিদ্ধ। সব বিশ্বাস আমার ভেঙে দিয়েছিল সেই রতির আমার পায়ে লুটিয়ে পড়ে কান্না। সে আমাকে কাঁদতে কাঁদতে
ছিল। ওই যে মা হতে চলেছিল দিদিমণি, বিশেষ করে অনন্য দাদাবুর সন্তানের মা হতে চলেছিল। কখনো সত্যি হতে পারে না, তাহলে চন্দ্র সূর্য মিথ্যে হয়ে যাবে। কেন কেন তুই অরণ্য নামে মিথ্যে বদনাম এসছিস? মনে রাখিস দেব, ওই চাটুর্যে বংশের লাল রক্ত এখনো কালো হয়ে যায়নি। সব চলে গেলে শঙ্কর মাছের চমকটা এখনো কিন্তু দেয়ালে ঝুলছে। শেষ করে দিল। তবু আমি বলবো, এই পেটে তোমার ভাবি স্বামীর সন্তান লড়াচড়া করেছে। মিথ্যে মিথ্যে, আমি তোর কথা বিশ্বাস করি না। বলার আমরা তো কি ক্ষতি করেছিলাম? তোদের অরণ্য তার জীবন ফোন করে দাও, তোদের পাশে দাঁড়াতে চেয়েছিল, তবে কেন আমাদের জীবনের মাঝে তুই এইভাবে বিষ ঢালতে চাইছিস? বললার কেন বিষ ঢালতে চাইছিস? দিদিমণি, পেটে মোর সত্যিকারের সন্তান আছে গো। পেটের সন্তানের নামে কেউ কেউ মিথ্যে কথা বলতে পারে? এই তোদের বাগদি ভাত অনেক পেয়েছে, তোর থেকে অনেক 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 সুন্দরী। তাহলে অরণ্য তোর সঙ্গে এইরকম ব্যবহার করলো কেন? বল, যার সাথে যার মজে মন। দিদিমণি গো, দিদিমণি, পেটে মোর সত্যিকারের সন্তান আছে গো। সব দোষ আমার, কিন্তু তুমি বলো দিদিমণি, এই পেটের সন্তানটা তো তার। তুই যা, আমাকে একা থাকতে দে। ওর কি হবে দিদিমণি? আমি কথা দিলাম, আমি অরণ্যর সঙ্গে কোনো সম্পর্ক না। কিন্তু অরণ্য দাদাবাবু যদি জানতে পারে যে বই তোমাকে এইসব কথা বলে গেছে, আমার জীবন থাকবে। অরণ্যকে আমি এই কথা কখনো কোনোদিনও বলবো না। ভগবান তোর ভালো করবে দিদিমণি, ভগবান তোর ভালো করবে। পরের দিন সকাল থেকে রতি নিখোঁজ। খোঁজাখুঁজির সময় একদল লোক বলা বলি করতে লাগলো অরণ্যের সঙ্গে নাকি রতির অবৈধ সম্পর্ক আছে। রতির বাপ বাবা দিয়ে একই সুরে গলা মিলিয়েছিল। আমি কিন্তু ওদের একটা কথা আজও বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করতে পারিনি, আরো বিশ্বাসও করতে পারছি না। আমি গিলতেও পারি না, আবার উগরে ফেলতেও পারি না। ডাক্তার বাবা, অরণ্যের নামে গোলক ধাঁধা গরুর চোখ ঢাকা বলদের মতো আমি শুধু ঘুরছি আর ঘুরছি। কিন্তু তুমি অরণ্যকে প্রশ্ন করনি কেন? আমি যে রতিকে কথা দিয়েছিলাম যে আমি তার সঙ্গে কোনো সম্পর্ক। কিন্তু রতি বাগদি তো তোমাকে মিথ্যেও বলতে পারে। একটা অসহায় মেয়ে কখনো চোখের জল দেখে আমি তাকে মিথ্যে ভাবতে পারি না। একটা মেয়ের চোখের জল সব সময় সত্যি হয় না লতা। কেঁদে কেঁদে কেউ অন্ধ হয়ে যায়। আমি চলি ডাক্তার বাবু। দাঁড়াও লতা, অনেক দিন তোমাকে দেখিনি। আজ একটু ভালো করে দেখতে তো দাও। আমার রাস্তা থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও লতা। আমাকে যেতে দাও। সেদিন যখন মন্দিরে অপদেবতার মূর্তি ভাষণ দিতে যাচ্ছিলাম, ওমুখে আমার নাম উচ্চারণ করেই তো আমাকে থামাতে হয়েছিল। প্রতিজ্ঞা যদি কিছু করেই থাকো, সে তো টেকেনি। তাহলে বলো না লতা, আজ কিছু বলো না। তোমার গলার স্বরটাও যে আমার ভারী শুনতে ইচ্ছে করছে। যাবার সময় না হয় একটা গালাগালি দিয়ে যাও, তাতেও তো তোমার গলার স্বরটা বাজবে, অনেকক্ষণ ধরে বাজবে, আর আমি কান পেতে শুনবো। বনলতা, এই মানুষ খুনি, ধর্ষণকারী, অপহরণকারী। আমি খুনি, আমি অপহরণকারী, আমি ধর্ষণকারী, আমি যে কি আর কি আমি নিজেও জানি না। আমি চোর, গুন্ডা, ডাকাত, আমি জন্মেছি মানুষের গর্ভে, তবু আমি জানোয়ার। আমি বলতে চাই আমার সুখ দুঃখের কথা, সবই জানোয়ারের ডাক হয়ে যায়। আচ্ছা ডাক্তার বাবু, কোন পশুর চিৎকার শুনে কি বোঝা যায়? সে কাঁদছে না হাসছে? কিন্তু একটা ভদ্রভাবে জীবন তো কাটানো যায়। লতা, লাল রঙের রাঙা কালিতে শুভ অনুষ্ঠানের পত্র লেখে মানুষ, কিন্তু আমার জীবনের সেই রাঙা কালি যে আজ কালো হয়ে গেছে, যা দিয়ে শুধু মৃত্যু সংবাদই লেখা যায়, কোন শুভ সংবাদ লেখা যায় তা যাবে কেন? তুমি তো বেশ বুঝে নিয়েছো, তুমি যত দুর্নাম করবে মাথাটা হিট তত বেশি আমার হবে। অপদেবতাকে ভাষণ বলে বীরত্ব দেখাবে, বোতল বোতল মদ খাবে, আমাকে
কোর্টে সাজা দিতে পারবে? পারবে কি? এই পরস্পরের নিরীহ দরিদ্র মানুষগুলোকে এক করে ওই হেমন্তের বিরুদ্ধে চামড়ার ফ্যাক্টরি লড়তে বন্ধ করে দিতে মানুষকে একজোট করে ওই হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরি তুমি বন্ধ করতে পারবে? পারবো না, তা পারবো। আমি বাগদিদের মেয়ের দিকে ধর্ষণ করে লোভ করে দিয়েছি, অথচ আমারই একটা আঙুলের ইশারায় শত সহস্র বাগদি পরিবার সান্দিয়া হাসুয়ার মতো সূর্য কিরণে জ্বলতে উঠবে। আর এই সহজ কথাটা আমি যে কাউকে বোঝাতে পারি না, দোষী জানিল না কিবা অভিযোগ, বিচার হইয়া গেল। তাহলে অরণ্য, নিশ্চির মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাতে স্বর্গের দেবতার দূতের মতো ওই হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরি বন্ধ। স্বর্গের দেবতাকে আমি কোনোদিন দেখিনি ডাক্তার বাবু, কিন্তু প্রতি মুহূর্তে আমি অনুভব করেছি আমার এই অন্তরের দেবীকে, যে আজ আপনার সামনে দাঁড়িয়ে আছে। একবার শুধু মুখ ফুটে আদেশ করুন ডাক্তার বাবু, তাহলে এই পান্ডা জান দিতেও কসুর করবে না। পরস্পরে দরিদ্র মানুষগুলোকে এক করে ওই হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরি তুমি বন্ধ করে দাও অরণ্য। তুমি আবার কথা রেখেছো ঈশ্বর, তুমি আবার কথা রেখেছো। আমার নাম ধরে ডেকে তার কাজের ভার আমার হাতে তুলে দিয়েছে। আর কোনো চিন্তা নেই ডাক্তার বাবু, আর কোনো চিন্তা নেই। যদি এই শরীরের সমস্ত হাড় গুড়িয়ে দিতে হয় তো তবু হেমন্ত মিত্রের কারখানার একটা জানলাও তুমি খোলা রাখতে দেব না। বাড়িতে তোমার দাদা বলতে আছে জীবনের প্রতি এত বড় ঝুঁকি নেওয়াটা ঠিক হবে? তাতে যে ক্ষতি হয়ে যাবে। কিছু একটা হোক না, জীবনে তো শুধু তোমার ঘৃণাই পেলাম। অরণ্য, মরণে যদি এক ফোঁটা চোখের জল পড়ে না, আমার বড় বেশি চাহিদা ডাক্তার বাবু, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে কোনা। ছড়া মালা বুকে তুলে ঝরা মালা বুকে তুলে স্মৃতির সুরভি ঢেলে ফাগুনের গান মনে রেখো না, হারানো সকল চোখে দেখো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো সকল চোখে দেখো না, হারানো সকল চোখে দেখো না, হারানো সকল চোখে দেখো না। ভাবতেই পারছি না কি ভয়ঙ্কর এই অরণ্য গাঙ্গুলি, গোটা পুলিশ ফোর্সকে একবারে দিশেহারা করে দিল। শুধু দিশেহারাই নয় স্যার, লাঠিহারাও করে দিয়েছে। লাঠিহারা মানে? আপনি ক্ষুদ্র জনতাকে হঠাৎ পুলিশকে লাঠিচার্জ করতে বললেন, জনতা কিছুই করলো না, শুধু লাঠিগুলো হাত থেকে কেড়ে নিয়ে রেখে দিল। আমাদের কনস্টেবল গোষ্ঠ বিহারির সে কি কান্না স্যার,
সে ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বললেন, লাঠিগুলো ফিরিয়ে দাও ভাই, নইলে আমাদের চাকরি থাকবে না। তারা বললেন, দাবি মিটে গেলে সব লাঠি ফিরিয়ে দেবো। উফ, কি বেইজ্জত! এই অরণ্য গাঙ্গুলির কথায় পরস্পরের মানুষ এমনভাবে খেপবে জানলে কোনো একটা কাজের ইনসিডেন্ট দেখিয়ে এখান থেকে কেটে পড়তাম। এখন লাঠি কেড়ে নিচ্ছে, পরে না প্যান্ট খুলে রেখে দেয়। কি সত্যি যদি ব্যাটালিয়ান সমেত আপনাকে জামিয়ার পরে থানায় ফিরতে হয় স্যার, তাহলে তো গোটা পাড়ার কচি কাঁচা বাচ্চাগুলো আপনাকে লুকোচুরি খেলতে ডাকবে স্যার। শাট আপ! টাস্ক ফোর্সকে ডেকে টেলিফোন করে গুলি চালানোর অর্ডার দেবো। পাগল হয়েছেন স্যার? তাহলে আপনাকে স্যার জামিয়ার টুকুও পড়তে দেবে না, ল্যাংটো করে সারা ভারত ঘোরাবে। তা যা বলেছ, গুলি চালালে কত লোক মরবে তার ইয়াত্তা নেই। শয়ে শয়ে লোক পিলপিল করে এগিয়ে আসছে। অরণ্য গাঙ্গুলির কথাই গোটা ফ্যাক্টরিটাকে তারা ঘিরে ফেলেছে। এ কি মুখে কি বললে? লজেন্স স্যার। স্টপ ইট! প্রচন্ড খিদে পেয়েছিল স্যার। আমারও খিদে পাই। দাও একটা লজেন্স দাও। একটাই তো ছিল স্যার। কেন একটা ছিল কেন? লজেন্স কি বিয়ে করা বউ নাকি যে একটার বেশি রাখা আইনত অপরাধ? বেঈমান কথাকার! বেঈমান বেঈমান বেঈমান! কারখানার শ্রমিকগুলো পর্যন্ত বেঈমান, তারাও আন্দোলনে যোগ দিয়েছে। ছাঁটাই করে দেন। কাকে ছাঁটাই করব? সবাই তো যোগ দিয়েছে। সবাইকে ছাঁটাই করে দিলে কি আপনি এসে আমার কারখানার চাকা ঘোরাবেন? অবশ্য আপনার সেটা কি করা উচিত। কেন? আপনার নেতৃত্বে আপনারা পুলিশ বাহিনীর অবস্থা দেখেছেন, দেখে মনে হচ্ছে তারাও আন্দোলনে যোগ দিয়েছে। জনতা খেপে গেলে পুলিশের কিছুই করার থাকে না হেমন্ত বাবু। দিয়ে করার থাকে না অফিসার, কিন্তু গুলি করে তো করা যায়। ফোন করে থানা থেকে টাস্ক ফোর্স থেকে পাঠান, গুলি চালাবার অর্ডার দিন, লাশের পর লাশ পড়ুক। তাহলে সরকার আমাকে কি করবে শশী, একটু বলে দাও না। ল্যাংটো করে স্যারকে সারা ভারত ঘোরাবে। তাই ঘুরবেন? অনেক তো জামা কাপড় পরিয়েছি, আমার জন্য না হয় একটু উলঙ্গই হলেন। আপনি রাঁচি চলে যান হেমন্ত বাবু, রাঁচি ছাড়া আপনার এই মাথা কেউ সারাতে পারবে না। জামা কাপড়, শুধু জামা কাপড় কেন, জামা কাপড়ের একটা দোকানও যদি আপনি আমার হাতে তুলে দেন, তাহলে ওই 500 লোকের উপর গুলি চালাবার অর্ডার আমি দিতে পারবো না। তাহলে ওদের দাবি আমাকে মেনে নিতে হবে। ওই অরণ্য গাঙ্গুলির জয়ধ্বনিতে সারা পরস্পর কাঁপবে, আর আমাকে সেটাই শুনতে হবে। আপনি পুলিশ অফিসার, আপনি আমার অফিসে কেন বসেছিলেন? জনতাকে ছত্রভঙ্গ করতে আপনি কেন আপনার বাহিনীকে নেতৃত্ব দেননি? চেষ্টা করেছিলেন, কিন্তু বেরিয়ে শুনলেন মা বোনেরা পুলিশের কান মুলে দিয়ে বলছে, অন্যায়ের পক্ষে লড়িস না রে বাবা। আর সে কথা শুনে উনি কান লাল করে এখানে চলে এলেন। আপনি এটা কি বলুন তো? আপনি একটা কি বলুন তো? সত্যিই তো আপনার কারখানার নোংরাই শৈলেশ্বরীর জল দূষিত হচ্ছে, গ্রামের মানুষ মারা যাচ্ছে, আর আপনি এর একটা কোনো ব্যবস্থা করবেন না? একই অরণ্য গাঙ্গুলি পুলিশের ছদ্মবেশে আমার সামনে দাঁড়িয়ে আছে নাকি? কেন বুঝতে পারছেন না হেমন্ত বাবু? কারোর জীবনে জয় এক নাগারে আসে না, কখনো কখনো তাকে হারতেও হয়, আর উপযুক্ত খেলোয়াড় ফেরেও হারে না। কথাটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। খেলাটা এবারের মতো অরণ্য গাঙ্গুলির হাতে চলে গেছে, তাই তার হাতে জয়ের পুরস্কার তুলে দিয়ে তার প্রশংসায় যতখানি উচ্ছ্বসিত হতে পারবো, মানুষের সিম্প্যাথি ততটাই আমার খাতায় জমা হবে আগামী খেলার জন্য। আর তারপর আমি দেখব যত টাকা দিয়ে আমাকে কারখানার নলটাকে ঘুরিয়ে দিতে হবে, তার প্রত্যেকটা পয়সার হিসেব ওই অরণ্য গাঙ্গুলির জীবনের সর্বনাশের বিনিময়ে আমি শোধ করে দেব। টিপে মারব ওই অরণ্য গাঙ্গুলি আর ওই ডাক্তার বাবুকে, আমি উকুনের মতো নখ দিয়ে টিপে মারবো। আপনি প্রশাসনের লোকের সামনে এমন কথাবার্তা বলছেন কেন? সরি অফিসার, ভেরি সরি। সারেন্ডার। তাহলে দাবিটা আপনি মেনে নিচ্ছেন? হ্যাঁ, মেনে নিচ্ছি। শশী, জনতাকে গিয়ে বলে ওদের কোনো প্রতিনিধি সেখানে কথা বলুন, ওদের দাবি মেনে নেওয়া হয়েছে। অফিসার, কি ব্যাপার কি আপনার? আরে মশাই, তাল কাটবেন না, তাল কাটবেন না, মুড আনছি, মুডটা অনেকটা চেঞ্জ করতে হচ্ছে তো। ইচ্ছা করছে শুয়োরের বাচ্চা বলতে, কিন্তু বলতে হবে বন্ধু। কিন্তু ওদের প্রতিনিধিকে হবে বলে মনে হচ্ছে হেমন্ত বাবু। কে আবার হবে? হয় অরণ্য গাঙ্গুলি, না হয় ডাক্তার বাবু। আসতে পারি? কে? বনলতা, তুমি এখানে? বারে, তুমি তো শশী কনস্টেবলকে দিয়ে ডেকে পাঠালে, আর এখন বলছো আমি কেন এখানে?
সে কি, আমি তো শশীকে উত্তেজিত জনতার একজন প্রতিনিধি আমি তো উত্তেজিত জননেতাদের প্রতিনিধি। মানে কি করবো বলো, পাগল অরণ্য আমার নামটা না প্রচার করলো, আর ডাক্তারবাবু সেই নামটা সমর্থন করলো, আর 600-700 লোক হই হই করে বলে গেল, বেশ আমি হয়ে গেলাম ওই জননেতাদের প্রতিনিধি। তাই বলে তুমি আমার বিরুদ্ধে অরণ্যের পক্ষে দাঁড়ালে বনলতা? আমি চিরটাকাল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। ও আমি এখন অন্যায় আর অরণ্য বলিনি, তা তো বলিনি। অবশ্যই এই ক্ষেত্রে তুমি শুধু অন্যায় করনি, অপরাধ করেছিলে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাই বলে অরণ্যের ভুল বললে, অরণ্য আমাদের পক্ষে। এই লড়াই শুভর সঙ্গে অশুভ লড়াই। আগে দেশের বিপর্যয় যদি কোনো আসামি অস্ত্র হাতে এগিয়ে আসে, তাহলে আমরা তাকে জানাই সুস্বাগতম। অরণ্যের জঘন্য অপরাধের কথাগুলো তুমি ভুলে গেলে কেমন করে বনলতা? সেদিনের কথা যেমন ভুলিনি, তবে আজকের কথাটা তো অস্বীকার করতে পারছি না। গোটা বাগদি সমাজ অরণ্যের ডাকে আজ আন্দোলনে যোগ দিয়েছে। এমনকি শুনলে তুমি চমকে উঠবে। রতির সর্বনাশের জন্য যে অরণ্যকে কলঙ্কের বদনাম দেওয়া হয়েছিল, সেই বাঁকা বাগদি অরণ্যের পাশে ছিল। বলেন কি? সর্বনাশের জন্য অরণ্যকে আমরা ছেঁড়া জুতোর মতো আস্তে করে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আবার তারাই তাকে ফুলের মালা গলায় পরিয়ে। না না, এ হতে পারে না। হ্যাঁ তাই হয়েছে। ভাগ্যের কি পরিহাস দেখো তো। এই নাও, এটা আমাদের দাবি, এতে একটা সই করে দাও। দুঃখ শুধু এই বনলতা, তুমি আমাকে অনুরোধ করলে কবেই আমি এই কাগজে সই করে দিতাম। তবু আমি আনন্দিত, তুমি আমার চেতনাকে নাড়িয়ে দিয়েছো। ও হ্যাঁ, ভালো কথা, সেই ভলেন্টারি অর্গানাইজেশন যদি তোমাকে বিদেশ পাঠাতে না চাই, তবু তোমার বিদেশ যাওয়ার কোনো অভাব হবে না বনলতা। কিভাবে? এত টাকা পয়সা পাবো কোথায়, কে দেবে? এইভাবে কষ্ট দিয়ে কথা বলো না বনলতা, আমি তোমার বন্ধু, আমি দেব। মাংসের খণ্ডটা বেশ বড় মাপি ছিল, কিন্তু সেটা ভুল করে কুকুরের বদলে এই ঠাকুরের মুখে ধরেছ। কারণ ঠাকুর আজ দাঁড়াতে সন্তুষ্ট। ঠাকুর না মাংসের গন্ধ শোকে না, ঠাকুর এই বড় মাংসের খণ্ড কিন্তু নাকের সঙ্গে না। বাবা, মানবী না চণ্ডালী? এরপর ওর ভাই বিনয় নারায়ণের চাকরিটাও নিশ্চয়ই আপনি টপ করে গিলে খাবেন। না 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 না, পাগল হয়েছে। বরং বিনয় নারায়ণের পদোন্নতি ঘটিয়ে দেবো, বিজয় নারায়ণের চাকরি করে দেবো, বুঝলেন না তো? আরে মশাই, ওদের বাড়ির লোভী মানুষগুলোর লোভের আগুনে আমি একটু একটু করে যত ঘি ঢালবো, ততই ওরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপর ওদের মা মোহিনী দেবীর একটা মোটা হাত খরচের ব্যবস্থা করব। তারপর গোটা চাটুর্য বাড়িটা মেরামতের ব্যবস্থা করব, এমন ব্যবস্থা করব যে বাড়িতে বনলতারি আর কোনো দাম থাকবে না। আর তারপর প্রশাসনের লোকের সামনে এসব কথা কি আমি বলতে পারি? ও হ্যাঁ, ভালো কথা। আমার আরাধনার তালিকায় আর একটা নাম নতুন করে আমাকে লিখতে হবে। সে নামটা হচ্ছে ভগবান।